আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। ওয়ান শট সিকিউ ক্লাস কোষ বিভাজনের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমার এই ওয়ান শট ক্লাসগুলো নেওয়ার একটাই উদ্দেশ্য, তোমাদের যাদের পরীক্ষা আছে পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ভিডিওগুলো হচ্ছে মাস্ট ওয়াচ। কারণ অল্প সময়ের মধ্যে ভাইয়া চেষ্টা করবে পুরো চ্যাপ্টারটাকে গুছিয়ে দেওয়ার জন্য, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার জন্য। সো তুমি পরীক্ষায় কিভাবে লিখবা, পরীক্ষায় খাতাটাকে কিভাবে প্রেজেন্ট করবা, কিংবা কোন ফিগারটা তুমি পরীক্ষার সময় আঁকবা, কিভাবে আঁকবা, সবকিছু নিয়ে ইনশাল্লাহ ভাইয়া এই ক্লাসের মধ্যে কথা বলবে। সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করো, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। তাহলে চলো বিসমিল্লাহির রহমানির রহিম আমরা শুরু করি। আমাদের কোষ বিভাজন চ্যাপ্টারের মধ্যে দেখো, আমি কিন্তু কিছু 3 স্টার ইম্পর্টেন্ট টপিক এবং হচ্ছে 2 স্টার 1 স্টার ইম্পর্টেন্ট টপিক হচ্ছে লিখে দিয়েছি। সো যাদের পরীক্ষা, যাদের সময় একটু কম, তারা অবশ্যই 3 স্টার টপিকগুলো আগে অবশ্যই শেষ করবা। সো 3 স্টার টপিকগুলো কি? নাম্বার 1, মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। মাইটোসিস কোষ বিভাজনের 5টি ধাপের চিহ্নিত চিত্র। মেটাফেজ এবং অ্যানাফেজের চিত্রসহ বৈশিষ্ট্য। প্রোফেজ প্রোমেটাফেজের চিত্রসহ বৈশিষ্ট্য। মায়োসিস 1-এর প্যাকাইটিনটা সবচেয়ে বেশিবার আসছে এবং এটাই হচ্ছে সবচেয়ে মানে মোস্ট ইম্পর্টেন্ট উপপর্যায়ে আমরা বলতে পারি। মাইটোসিস ভার্সেস মায়োসিস, মাইটোসিস এবং মায়োসিসের গুরুত্ব, এর মধ্যে প্রোফেজ 1-এর গুরুত্ব আবার। তারপরে হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের সৃষ্ট সমস্যা এবং জীবদেহে বৈচিত্র্য আনয়নে মায়োসিসের গুরুত্ব। ওকে, তো আমি যেভাবে টপিকগুলো আলোচনা করব সবগুলোর মধ্যে দেখা যাবে হচ্ছে সবগুলো প্রশ্নের উত্তরই তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা। এরপরে দেখো 2 স্টার 1 স্টার ইম্পর্টেন্ট টপিকগুলা। জীবদেহে বৈচিত্র্য আনয়নে ক্রসিং ওভারের গুরুত্ব, মাইটোসিসের টেলোফেজটা একটু ইম্পর্টেন্ট, মায়োসিস 1-এর জাইগোটিন ডিপ্লোটিন দশা, ক্রসিং ওভার এবং এর গুরুত্ব, এবং অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। সো ভাইয়া আলোচনা করবে হচ্ছে বইয়ের যে সিকোয়েন্সটা দেয়া আছে সেই সিকোয়েন্স অনুসারে, এবং এই আলোচনার মধ্যে সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা হবে। যেমন আমরা দেখলাম যে মাইটোসিসের প্রোফেজ, তারপরে হচ্ছে মেটাফেজ, অ্যানাফেজ, এই ধাপগুলো সবচেয়ে বেশি বার আসছে। বাট আমরা একই সাথে ধারাবাহিকভাবে প্রোফেজ প্রোমেটাফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ সবগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ওকে, তাহলে চলো শুরু করি। প্রথমে আমি আলোচনা করব হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া সম্পর্কে। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা যদি তোমার পরীক্ষায় আসে তাহলে তুমি কিভাবে খাতায় সেটাকে প্রেজেন্ট করবা। মনে রাখবা ভাইয়া এই কি পয়েন্টসগুলো কেন দিছেন, কারণ এভাবে তুমি যদি খাতার মধ্যে লেখো তাহলে হচ্ছে তুমি 100% মার্কস ক্যারি করতে পারবে ইনশাল্লাহ। ওকে, সো স্লাইডগুলো দেখে যাবা এবং এই স্লাইডগুলো এভাবেই তুমি যদি খাতায় প্রেজেন্ট করো অনেক ভালো হবে। তাহলে দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার আরেকটা নাম আমরা হচ্ছে কি বলে থাকি? প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার আরেকটা নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। কারণ কি? কারণ অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কি হয়? কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই নিউক্লিয়াসের বিভাজনটা হয়, কোষের বিভাজনটা হয়। ওকে, আমরা জানি যে মাইটোসিস বিভাজন প্রক্রিয়া কিংবা মায়োসিস বিভাজন প্রক্রিয়ায় অনেকগুলো ধাপ কিংবা পর্যায় আছে, উপপর্যায় আছে। বাট অ্যামাইটোসিস প্রক্রিয়ায় আমরা ওইভাবে কোনো ধাপ, পর্যায়, উপপর্যায় আলাদা করতে পারি না। সো সেখানে কি করতে হয়? কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই আমাদের নিউক্লিয়াসটা এবং কোষটা হচ্ছে বিভাজিত হয়। সো নিউক্লিয়াসটার বিভাজনটা কিরকম হয়? তোমরা যদি এই ছবিটা খেয়াল করো, এই যে গোলাকার নিউক্লিয়াসটা আছে, এই গোলাকার নিউক্লিয়াসটাই কি হয়ে গেল? এই গোলাকার নিচটাই হচ্ছে প্রথমে লম্বা হয় এবং সরু হয়। লম্বা এবং সরু হওয়ার পরে আলটিমেটলি এই নিউক্লিয়াসের বিভাজনটা হয়। তোমরা জানো যে নিউক্লিয়াসের বিভাজনের যে প্রক্রিয়া সেটাকে আমরা বলে থাকি ক্যারিওকাইনেসিস। কি বলে থাকি? ক্যারিওকাইনেসিস। ক্যারিও কথার মানে নিউক্লিয়াস আর কাইনেসিস কথার হচ্ছে বিভাজন। অপরদিকে সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলে থাকি? সাইটোকাইনেসিস বলে থাকি। সাইটোকাইনেসিস বলে থাকি, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এখানে নিউক্লিয়াসটা একটু লম্বা হয়ে সরু হয়ে ভাগ হয়ে যায়, পরবর্তীতে কোষের মধ্যভাগ বরাবর একটা ভাঁজের সৃষ্টি হয়ে পুরো কোষটা হচ্ছে দুই ভাগ হওয়া যায়। তাহলে আমি যদি বলি যে আমাদের এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় আমরা কি পাই? অ্যামাইটোসিস প্রক্রিয়ায় আমাদের অপত্য কোষের সংখ্যা কয়টা? অ্যামাইটোসিস প্রক্রিয়ারও অপত্য কোষের সংখ্যা হচ্ছে 2টা। অ্যামাইটোসিস প্রক্রিয়া তো আমাদের কি হয়? অপত্য কোষের সংখ্যা হচ্ছে আমাদের 2টা। এরপরে দেখো অ্যামাইটোসিস প্রক্রিয়ার তাৎপর্যগুলো কিরকম, আমাদের ইম্পর্টেন্ট পড়তে হবে এটা। প্রথম তাৎপর্য বলা হয়, এখানে একজন সায়েন্টিস্টের নাম তোমরা একটু মাথায় রাখতে পারো, যে বিজ্ঞানী স্ট্রাসবার্জার। বিজ্ঞানী স্ট্রাসবার্জার কি বলছেন? বিজ্ঞানী স্ট্রাসবার্জার বলছেন যে এই অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকেই অন্যান্য উন্নত কোষ বিভাজন প্রক্রিয়া আবির্ভূত হয়েছে। অন্যান্য উন্নত কোষ বিভাজন প্রক্রিয়া আবির্ভূত হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রথম তাৎপর্য।
ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে মাইটোসিস বিভাজন প্রক্রিয়াটা আসলে অ্যামাইটোসিস বিভাজন প্রক্রিয়া থেকে আবির্ভূত হয়েছে। এই হচ্ছে স্ট্রাসবার্জারের কথা। এবং 2 নাম্বার পয়েন্টে আমাদের কি মনে রাখতে হবে? 2 নম্বরে মনে রাখতে হবে যে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া কাদের ক্ষেত্রে হয়ে থাকে। মনে রাখবা সবসময় এককোষী সুকেন্দ্রিক জীবে। কি বললাম? এককেশী সুকেন্দ্রিক জীবে। তুমি জানো যে সুকেন্দ্রিক কথার অর্থ হচ্ছে ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক, ইউক্যারিওটস আমরা বলতে পারি। ইউ হচ্ছে প্রকৃত, তার মানে এটা নিউক্লিয়াসটা হচ্ছে একদম গঠনটা প্রকৃত নিউক্লিয়াস থাকবে, সেটা নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিয় প্লাস থাকবে, তারপরে হচ্ছে ক্রোমাটিন জালিকা থাকবে, নিউক্লিয় প্লাজম থাকবে, সেটাই হচ্ছে আমাদের সুকেন্দ্রিক জীব। সো এককোষী সুকেন্দ্রিক জীব হতে পারে ইস্ট, হতে পারে অ্যামিবা, হতে পারে ক্ল্যামাইডোমোনাস শৈবাল। তাদের ক্ষেত্রে আমাদের কিন্তু এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটা আমাদের ঘটে থাকে। ক্লিয়ার? সো অনেক সময় পরীক্ষায় আসে যে এককোষী সুকেন্দ্রিক জীবের বিভাজন প্রক্রিয়া কোন ধরনের হয়। দেখবা মাইটোসিস প্রক্রিয়ার গুরুত্বের মধ্যে লেখা আছে যে এককোষী সুকেন্দ্রিক জীবে জনন প্রক্রিয়া হয় মাইটোসিস প্রক্রিয়ায়। ঠিক আছে, কিন্তু আসলে যদি অ্যামাইটোসিস কথা অপশনে লেখা থাকে তাহলে অ্যান্সার হবে হচ্ছে অ্যামাইটোসিস। যদি অ্যামাইটোসিসটা অপশনে না থাকে সেক্ষেত্রে তোমরা মাইটোসিসটা দাগাবা। কারণ এককোষী সুকেন্দ্রিক জীবে আমরা এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটাই দেখতে পাই। ওকে, তাহলে এই ছবিটা তোমরা এখান থেকে দিতে পারো। এই ছবিটা কিভাবে আঁকছে, খুবই সহজ আঁকা, দেখতে পারতেছো। বাট প্রত্যেকটা ছবির কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য থাকে। যেমন এখানে প্রথমে মাতৃকোষটাকে দেখানো হয়েছে, অবশ্যই তুমি ভিতরে হচ্ছে সাইটোপ্লাজমটা দেখাবা, ভিতরে তুমি এভাবে নিউক্লিয়াসটাকে দেখাইলা। পরের ধাপে কি হলো? পরের ধাপে নিউক্লিয়াসটা এরকম লম্বা হয়ে গেল, সরু হয়ে গেল, এবং আস্তে আস্তে তারা ভাগ হয়ে যাচ্ছে। ঠিক, তারপর কোষের মধ্যভাগ বরাবর ভাঁজের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে আমরা এখানে দুইটা অপত্য কোষ পেয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের অ্যামাইটোসিস প্রক্রিয়া। এবার আসো আমরা কি নিয়ে আলোচনা করব? ইন্টারফেস প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। সো ইন্টারফেস প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি? ইন্টারফেস কথাটার মানে কি? আচ্ছা, খেয়াল করো। ইন্টারফেস কথাটাকে আমরা বলতে পারি হচ্ছে কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায়। কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায়টাকে আমরা বলে থাকি ইন্টারফেস। ঠিক আছে, কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায়টাকে আমরা কি বলে থাকি? ইন্টারফেস বলে থাকি। তার মানে কোষ বিভাজিত হওয়ার জন্য কোষের কিছু প্রস্তুতি দরকার। কেমন প্রস্তুতি দরকার? যেমন কোষ বিভাজন হতে হলে আমাদের কোষের মধ্যে যে ডিএনএ গুলো আছে, ডিএনএ গুলো রেপ্লিকেশন হতে হয়। কোষ বিভাজন যেহেতু একটা মেটাবলিক প্রসেস, একটা প্রক্রিয়া, বিপাক প্রক্রিয়া, সো সেইখানে আমার শক্তি দরকার হবে, এটিপির দরকার হবে। সো এই ডিএনএ রেপ্লিকেশন, এই যে আমার শক্তি বা এটিপি উৎপাদন, এই কাজগুলো হয়ে থাকে আমার ইন্টারফেসের মধ্যে। ক্লিয়ার জিনিসটা? ঠিক আছে। সো মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে কি দেখা যায়? মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারফেসের পরে আমাদের মাইটোসিস হয়, এবং এই মাইটোসিসের পরে আবার কি হয়? আবার হচ্ছে একটা ইন্টারফেস দশার পরে আবার একটা মাইটোসিস বিভাজন হয়। বুঝতে পারছো? এভাবে দুইটা মাইটোসিস বিভাজনের মধ্যবর্তী কোষের যেই দশাটা, সেটাকে আমরা বলতে পারি ইন্টারফেস। এই দশাটাই কোষ বিভাজনের জন্য প্রস্তুতি হয়। ওকে, সো ইন্টারফেস দশাটাকে আমরা মূলত ভাগ করতে পারি হচ্ছে 3 ভাগে। একটা হচ্ছে গ্যাপ 1, তারপরে হচ্ছে আমাদের এস, এবং হচ্ছে গ্যাপ 2। এই 3টা দশায় ভাগ করতে পারি। তো খেয়াল করো, একটা কোষ বিভাজনের প্রস্তুতি হিসেবে 90 থেকে 95% সময় ব্যয় করে থাকে। ঠিক আছে, যেমন তোমরা ধরো মেডিকেল এডমিশন পরীক্ষার প্রস্তুতি নিবা হচ্ছে এইচএসসি পরীক্ষার পরে 3 মাস ধরে, তারপরে 1 ঘন্টার মেডিকেল এডমিশনের পরীক্ষা হয়। তাহলে বুঝছো, এই 1 ঘন্টার পরীক্ষার জন্য তুমি 3 মাস ধরে প্রস্তুতি নিচ্ছ। সো প্রস্তুতিটা সবসময় অবশ্যই দীর্ঘ হয়। সো কোষের ক্ষেত্রে সেই সময়টা হচ্ছে 90 থেকে 95% সময়। অপরদিকে তার বিভাজন দশা বা এম ফেজ বা এম দশায় সে ব্যয় করে মাত্র 5 থেকে 10% দশা। মাত্র 5 থেকে 10% সময় তার মাইটোসিস অর্থাৎ বিভাজন পর্যায়ে ব্যয় হয়, আর বাকি 90 থেকে 95% সময় ব্যয় হয় তার ইন্টারফেস দশায়। এই ইন্টারফেসকে আমরা 3টা ভাগে ভাগ করে থাকি। নাম্বার 1 হচ্ছে গ্যাপ 1 দশা, নাম্বার 2তে হচ্ছে এস অর্থাৎ সিনথেসিস উপপর্যায়, আর নাম্বার 3তে হচ্ছে গ্যাপ 2। ওকে, তাহলে কোথায় কি হয়ে থাকে? প্রথমে খেয়াল করো, গ্যাপ 1 দশায় সময় ব্যয় হয় 30 থেকে 40% সময়, আর গ্যাপ 2তে সময় ব্যয় হয় মাত্র 10 থেকে 20% সময়। সবচেয়ে বেশি সময় ব্যয় হয় এই এস অর্থাৎ সিনথেসিসে, 30 থেকে 50% সময় কিন্তু এখানে ব্যয় হয়। তো এখন খেয়াল করো, আমি যদি বলি এরকম যে, হ্যাঁ, তাহলে খেয়াল করো আমাদের এই গ্যাপ 1 দশায় আসলে কি কি হয়, গ্যাপ 1 দশায় আসলে কি হয়, অথবা গ্যাপ 1 দশার তাৎপর্যটা কি সেটা আমাদের জানতে হবে। সো প্রথম কথা, গ্যাপ 1 দশায় একটা যৌগ আমরা পাই, যেই যৌগটাকে বলা হয়ে থাকে সাইক্লিন সিডিকে যৌগ।
কি বলে থাকি? সাইক্লিন সিডিকে যৌগ। এই সিডিকে কথার মানে কি? সিডিকে কথার মানে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। তুমি জানো কাইনেজ এনজাইমটা মূলত হচ্ছে কিসের সাথে জড়িত? আলটিমেটলি কোন একটা জিনিসে যোগ করবে, ওকে। এবং নরমালি দেখতে পাই যে ফসফরাসের সঙ্গে এই ফসফোকাইনেজ অথবা কাইনেজ এই এনজাইমগুলোর একটা ভালো সম্পৃক্ততা লক্ষ্য করা যায়। সো সাইক্লিন সিডিকে এই যৌগটা কি করে থাকে? এই যৌগটা মূলত আমাদের গ্যাপ 1 থেকে এস, একটা কোষ যে গ্যাপ 1 থেকে এস দশায় যাবে, এস থেকে গ্যাপ 2 দশায় যাবে, তারপর গ্যাপ 2 থেকে এম দশায় যাবে, এই পুরো প্রক্রিয়াটাকে সে নিয়ন্ত্রণ করে থাকে, সে দেখভাল করে থাকে। এবং আমরা দেখতে পাই যেসব কোষে, ঠিক আছে, যেসব কোষে আমাদের কি হয়? অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়। তোমরা কি জানো যে অনিয়ন্ত্রিত মাইটোসিস কিসের জন্য দায়ী? অনিয়ন্ত্রিত যদি মাইটোসিস হয় সেটা কিন্তু ক্যান্সার কোষ সৃষ্টির জন্য দায়ী। কিসের জন্য দায়ী? ক্যান্সার কোষ সৃষ্টির জন্য দায়ী। এবং এই ক্যান্সার কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাই নাম্বার 1 তার সাইক্লিন সিডিকে ইনইফেক্টিভ হয়ে পড়ছে, নাম্বার 1। নাম্বার 2 একটা হচ্ছে P53। এই P53 হচ্ছে একটা প্রোটিন, এই P53 প্রোটিনটা হচ্ছে ডিঅ্যাক্টিভ হয়ে পড়ছে অথবা ইনইফেক্টিভ হয়ে পড়ছে। সো সাইক্লিন সিডিকে P53 এগুলো যদি ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে তখন কি হয়? একটা কোষের কোষ বিভাজনের কোনো নিয়ন্ত্রণ তার হাতে থাকে না, ঠিক আছে, সেটা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। সেই অনিয়ন্ত্রিত মাইটোসিসের জন্য ক্যান্সার সৃষ্টি হতে পারে। ক্লিয়ার? এবার খেয়াল করো 2 নাম্বারটা কি? আমাদের গ্যাপ 1 দশায় এরপরে কি তৈরি হবে? প্রোটিন তৈরি হয়, আরএনএ তৈরি হয়। তাহলে খেয়াল করো আমাদের গ্যাপ 1 দশায় কিন্তু ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ তৈরি হয় না, ডিএনএ রেপ্লিকেশনটা হয়ে থাকে কিন্তু সিনথেসিস বা এস দশায়। ক্লিয়ার? তাহলে গ্যাপ 1 দশায় আমার প্রোটিন তৈরি হবে, আরএনএ তৈরি হবে এবং ডিএনএ রেপ্লিকেশনের জন্য অন্যান্য উপাদানগুলো মূলত তৈরি হবে। ওকে, তুমি যদি ক্লাসটা মনোযোগ সহকারে করো তুমি দেখবা ক্লাসের পড়া ইনশাআল্লাহ ক্লাসেই তোমার শেষ হয়ে যাচ্ছে। ক্লাসের পড়া ক্লাসে শেষ করার জন্য হলেও কি করতে হবে? মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, তাহলে তুমি জাস্ট অল্প সময়ের মধ্যে তোমার প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারবা। এবার দেখো এস দশায় আমরা 30 থেকে 50% সময়ের মধ্যে নাম্বার 1 ডিএনএ রেপ্লিকেশন করে থাকি, অর্থাৎ ডিএনএর অনুলিপন হয়, এবং নাম্বার 2 হিস্টোন প্রোটিন এখানে তৈরি হয়ে থাকে। তুমি জানো যে আমরা যদি ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন যুক্ত করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে নিউক্লিওজোম। কি পাই? সেটাকে বলে থাকি আমরা নিউক্লিয় হিস্টোন যৌগ বলে থাকি, নিউক্লিয় হিস্টোন যৌগ অথবা কমপ্লেক্স বলে থাকি। এই নিউক্লিয় হিস্টোনটাই কিন্তু যখন আমার সুপার কয়েলিং হয়, সুপার কয়েলিং হয়ে সেটা ধারণ করে থাকে ক্রোমাটিনে পরিণত হয় এবং আলটিমেটলি এই ক্রোমাটিনের যখন আবার সুপার কয়েলিং হয় সেখান থেকে আমরা পেয়ে থাকি ক্রোমোজোম। এই ক্রোমোজোমটাকে আমরা কিন্তু দেখতে পারি মাইক্রোস্কোপের নিচে, ক্রোমাটিনটাকে আমরা কিন্তু মাইক্রোস্কোপের নিচে দেখতে পারি না। ওকে, এবার তুমি খেয়াল করো, তাহলে একবার খেয়াল করো গ্যাপ 2তে আসলে কি হয়। তো নাম্বার 1 গ্যাপ 2তে কি হবে? নাম্বার 1 আমি এখন পর্যন্ত আমার হাতে আছে কি? প্রোটিন আছে, আরএনএ আছে, সাইক্লিন সিডিকে আছে, ডিএনএ আছে। তাহলে আমার এখন লাগবে হচ্ছে শক্তি। সো গ্যাপ 2তে আমার শক্তি তৈরি হবে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 আমার স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবারের দরকার হবে। সেই স্পিন্ডল ফাইবারটা তৈরি হয়ে থাকে প্রাণীকোষের সেন্ট্রোজোমের মাধ্যমে, ঠিক আছে। এই জন্য সেন্ট্রোসোমের বিভাজনটা হয়ে যায়। একটা সেন্ট্রোজোম প্রাণীকোষে, একটা সেন্ট্রোজোম 2টা সেন্ট্রোজোমে পরিণত হয় আমার এই গ্যাপ 2 দশায়, ঠিক আছে। এখন আমি তোমাকে এখানে আলোচনা করব কি, মনে রাখবা মাইটোটিক সেন্টার বলতে আমরা কি বুঝি। মাইটোটিক সেন্টার বলতে আমরা বুঝবো যেই অঙ্গাণু থেকে অথবা যেই অংশটা আসলে মাইক্রোটিউবিউলস তৈরি করে অথবা স্পিন্ডল ফাইবার তৈরি করে থাকে, যেই অংশটা কি করবে? যে অংশটা স্পিন্ডল ফাইবার তৈরি করে, স্পিন্ডল ফাইবারটা তৈরি করে। তো মনে রাখবে স্পিন্ডল ফাইবারটা প্রাণী কোষে কে তৈরি করবে? স্পিন্ডল ফাইবারটা প্রাণী কোষে তৈরি করে থাকে হচ্ছে আমার সেন্ট্রিওল অথবা সেন্ট্রোজোমের কথা বলতে পারি, আমি এখানে সেন্ট্রিওল লিখলাম। এবং উদ্ভিদ কোষে এই কাজটা করে থাকে, উদ্ভিদ কোষে এই কাজটা করবে হচ্ছে মাইক্রোটিউবিউলস। কারণ তোমরা জানো যে উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রোজোম থাকে না, ঠিক আছে, বুঝতে পারছো? এই জন্য প্রাণী কোষে সেন্ট্রিওলটা হচ্ছে মাইটোটিক সেন্টার এবং উদ্ভিদ কোষে মাইক্রোটিউবিউলসটা হচ্ছে মাইটোটিক সেন্টার হিসেবে কাজ করে থাকে। তাহলে গ্যাপ 2তে আমাদের কি হলো? আমাদের এটিপি তৈরি হলো, প্রাণী কোষে একটা সেন্ট্রোজোম 2টা সেন্ট্রোজোমে রূপান্তরিত হবে, মাইক্রোটিউবিউলস তৈরির সূচনা হবে এবং ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এমপিএফ কথার মানে কি? এমপিএফ কথার মানে হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর,
ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর কেন দরকার হয়? মনে রাখবো গ্যাপ 2 থেকে মাইটোসিস বা এম ফেজে পৌঁছানোর জন্য আমাদের কিন্তু এই এমপিআই বা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর দরকার হয়। ওকে, এবার খেয়াল করো আমরা কি পড়বো, তাহলে আমরা ইন্টারফেস ব্যাপারটা পুরোপুরি ইনশাল্লাহ কমপ্লিট হয়েছে আমাদের। ওকে, এবার তুমি খেয়াল করো, এবার আমরা চলে যাব হচ্ছে আমরা মাইটোসিসের পর্যায়গুলোতে চলে যাব। সো তুমি জানো যে মাইটোসিসের পর্যায়গুলোকে অথবা পুরো মাইটোসিসকে আমরা দুই ভাগে মূলত ভাগ করতে পারি। একটা ভাগে হয়ে থাকে হচ্ছে আমার নিউক্লিয়াসের বিভাজন, যেটাকে আমি বলে থাকি কি ক্যারিও কাইনেসিস। ক্যারিও মানে নিউক্লিয়াস, কাইনেসিস মানে বিভাজন, এবং আরেকটা হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস। সাইটো মানে সাইটোপ্লাজম, কাইনেসিস মানে হচ্ছে বিভাজন, রাইট? তো আসলে পর্যায়টা কিসের? পর্যায়টা হচ্ছে আমাদের ক্যারিওকাইনেসিসের পর্যায়। ক্যারিওকাইনেসিস অথবা নিউক্লিয়াসের বিভাজনটাকেই যে পর্যায়গুলোকে আমরা ভাগ করি, পুরো মাইটোসিসকে আমরা সেই পর্যায়গুলোতেই ভাগ করে থাকি। সো আমরা এখানে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ সবগুলো তোমরা জানো। সো প্রোফেজকে আমরা বলে থাকি আদি পর্যায়, কারণ প্রো কথার অর্থ হচ্ছে আদি। সো এটা হচ্ছে আমাদের আদি পর্যায়। প্রোমেটাফেজ, এটাকে প্রো কথার প্রোমেটাফেজ, তার মানে মেটাফেজের আগের পর্যায়ে, অথবা বলতে পারি প্রাক মধ্য পর্যায়। প্রাক মানে হচ্ছে আদি, সো প্রাক মধ্য পর্যায়। ফেজ মানে হচ্ছে পর্যায়, ঠিক আছে? আর মেটা মানে হচ্ছে মধ্যে। সো মেটা অর্থ কি? মেটা অর্থ হচ্ছে মধ্য, এটাকে বলা হয় মধ্য পর্যায়। অ্যানা, এই অ্যানা কথার মানে হচ্ছে গতি, এই জন্য অ্যানাফেজ হচ্ছে গতি পর্যায়, ঠিক আছে? এই দেখো না যে সড়ক পথে বিমানের ছোঁয়াকে দেয়। ওকে, তারপরে হচ্ছে টেলোফেজ। টেলোফেজ হচ্ছে অন্ত পর্যায়। টেলো মানে টেইল, মানে একদম শেষের দিক অথবা অন্ত। আমরা বলতে পারি অন্ত বলা যাবে না, অন্ত বলতে হবে, ঠিক আছে? শেষের পর্যায়, এটা হচ্ছে টেলোফেজ। ওকে, এবার আসো, এবার তুমি দেখো এখানে পুরো জিনিসটা এই ছোট্ট একটা জায়গার মধ্যে কাভার করা হয়েছে, খুব সুন্দরভাবে খেয়াল করো। নাম্বার 1, প্রোফেজে নিউক্লিয়াসের কি চেঞ্জ হয়? মনে রাখতে হবে প্রোফেজে কিন্তু নিউক্লিয়াসটা বড় হয়ে থাকে, ঠিক আছে? প্রোফেজের সময় কি হবে? নিউক্লিয়াসটা হচ্ছে বড় হয়ে থাকে। এরপরে দেখো ক্রোমোজোমের কি চেঞ্জ হবে। ক্রোমোজোমের যে চেঞ্জটা হবে সেটা ক্রোমোজোমের জল বিয়োজন হয়, ঠিক আছে? তো আজকে থেকে মনে রাখবা যখন ক্রোমোজোমের জল বিয়োজন হয় তখন আমরা বেশ কিছু জিনিস খেয়াল করি। আমি এখানে ছোট্ট করে একটু জুম করে নিই, জুম করে তারপর এখানে আমি লিখবো, ঠিক আছে? তা যখন ক্রোমোজোমের জল বিয়োজন হয়, যখন একটা ক্রোমোজোমের জল বিয়োজন হয় তখন ক্রোমোজোমের কি কি চেঞ্জ হয় সেটা আমরা এখানে লিখবো। নাম্বার 1, ক্রোমোজোমটা কি হয়? নাম্বার 1, ক্রোমোজোম মোটা হয়, খাটো হয়। মোটা এবং খাটো হয়, এটা মনে রাখবো সব সময়। যখন ক্রোমোজোমের জল বিয়োজন হবে তখন ক্রোমোজোমটা হবে কি মোটা এবং খাটো। আর ক্রোমোজোমের যখন জল যোজন, জল বিয়োজন মানে কি? ক্রোমোজোম থেকে পানিটা বের হয়ে গেছে, ক্রোমোজোম থেকে পানিটা বের হয়ে গেছে, এটা হচ্ছে জল বিয়োজন। তখন ক্রোমোজোমটা হয় মোটা খাটো। এবং যখন ক্রোমোজোম মোটা খাটো হয় তখন ক্রোমোজোমটা কি হতে শুরু করে? তখন ক্রোমোজোম দৃষ্টিগোচর হতে শুরু করে, দৃষ্টিগোচর হতে শুরু করে। ক্লিয়ার গেল? তারপরে নাম্বার 2 চেঞ্জ আমাদের কি মনে রাখতে হবে? যখন ক্রোমোজোমের জল বিয়োজন হয় তখন ক্রোমোজোম রং ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়। রং ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়, এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। সো ভাইয়া এটা কেন বললেন আপনি? কারণ এই জিনিসটা যদি আমরা বুঝতে চাই, আমি তোমাদের বলি, ধরো এটা হচ্ছে আমার একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে কি ছিল? এই ক্রোমোজোমের মধ্যে ধরো এই নীল রঙের জল ছিল বা পানি ছিল, রাইট? আচ্ছা, সো যখন এই ক্রোমোজোমের জল বিয়োজন হলো, জল বিয়োজন হলো, তখন কি হবে? তখন ক্রোমোজোমটা একটু মোটা হলো এবং একটু খাটো হলো। একটু বড় করেই দেখালাম আমি, কিন্তু দেখো জল তো বিয়োজন হয়ে গেছে, তার মানে ক্রোমোজোমের এই জায়গাটা কি একদম, ক্রোমোজোমের জায়গাটা এখন খালি, এখানে কোনো পানি নাই। সো আমি যদি উপর থেকে এখন লাল রং ঢালি তাহলে তখন ক্রোমোজোমটা কি হবে? সেই লাল রং ধারণ ক্ষমতা প্রাপ্ত হলো বা রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হলো। বুঝতে পারছো জিনিসটা? এভাবেই আমরা ক্রোমোজোমটাকে এজন্যই কোষ বিভাজনের সময় দেখতে পারি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কথা আমরা এখানে বললাম। ওকে, আশা করি বুঝছো তোমরা। এরপরে দেখো কি হয়, তাহলে আমাদের ক্রোমোজোমের জল বিয়োজন হলো আমরা বুঝলাম। তারপরে দেখো যখন আমাদের প্রোফেজ পর্যায়টা হবে, যখন প্রোফেজ পর্যায়ে থাকবে মাইটোসিসের প্রোফেজ পর্যায়, তখন আমরা ক্রোমোজোমগুলোকে
ক্রোমাটিডে বিভক্ত থাকতে দেখব। কি করব আমরা? ক্রোমাটিডে বিভক্ত থাকতে দেখব। সো ক্রোমাটিড ব্যাপারটা কিরকম আমি তোমাদের বলি। ধরো এই হচ্ছে আমাদের ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমের দুইটা বাহু তোমরা দেখতে পাচ্ছ। সো এই ক্রোমোজোমটাকে আমরা এভাবে দুইটা ক্রোমাটিডে ভাগ দেখি। এইটাকে আমরা কি বলে থাকি? এই প্রত্যেকটা, এটা হচ্ছে আমার ক্রোমাটিড 1, ক্রোমাটিড 1, আর এইটা হচ্ছে আমার ক্রোমাটিড 2। ক্লিয়ার? এভাবে আমরা প্রোফেজ দশাতেই কি দেখে আমাদের ক্রোমোজোমটাকে ক্রোমাটিডে বিভক্ত থাকতে দেখা যায়। এখন খেয়াল করো, ক্রোমাটিডটাকে আমি কখন অপত্য ক্রোমোজোম বলবো? ক্রোমাটিডটা কখন অপত্য ক্রোমোজোম হবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। তো খেয়াল করো, নাম্বার 1, যখন আমার একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়। ক্রোমোজোমের কিসে বিভাজন হয়? মনে রাখবো, যদি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়, তাহলে ধরো এই ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ারের বিভাজন হলো, তখন আমরা ক্রোমোজোমটাকে কেমন দেখতে পাবো? এইটা হচ্ছে একটা ক্রোমোজোম হবে, এইটা হচ্ছে আমার আরেকটা ক্রোমোজোম হবে। তখন দেখো প্রত্যেকটা ক্রোমাটিড তখন অপত্য ক্রোমোজোমে রূপান্তরিত হয়। তখন এটাকে আমি বলতে পারি অপত্য ক্রোমোজোম। তখন কিন্তু আর ক্রোমাটিড থাকবে না, তখন এটার নাম হয়ে যায় অপত্য ক্রোমোজোম। একটু পরেই আমাদের অপত্য ক্রোমোজোমের কনসেপ্টটা লাগবে। আসলে ক্রোমাটিড কি, অপত্য ক্রোমোজোম কি, তখন আমাদের এই কনসেপ্টটা কাজে লাগাতে হবে। সো মনে রাখবা সব সময় যে ক্রোমোজোমের বিভাজন বলতে আমরা সেন্ট্রোমিয়ারের বিভাজন বুঝে থাকি। সেন্ট্রোমিয়ারের বিভাজন মানেই হচ্ছে ক্রোমোজোমের বিভাজন। ক্লিয়ার? বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে কিভাবে একটা ক্রোমাটিড আমাদের অপত্য ক্রোমোজোমে রূপান্তরিত হয় সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে ক্রোমাটিডে বিভক্ত থাকতে দেখব। এরপরে কি তৈরি হয়? এরপরে খেয়াল করো, মনে রাখবা যে আমাদের প্রোফেজে স্পিন্ডল তন্তু তৈরি সূচনা হয়। আমাদের কি হয়? আমাদের প্রোফেজে স্পিন্ডল তন্তু তৈরির সৃষ্টি হয়। তোমরা জানো যে অসংখ্য স্পিন্ডল তন্তু একত্রিত হয়ে একটা স্পিন্ডল যন্ত্র তৈরি করে। সো স্পিন্ডল তন্তু কখন তৈরি হবে? প্রোফেজ উপপর্যায়ে, আর প্রোফেজ পর্যায়ে। আর স্পিন্ডল যন্ত্র কখন তৈরি হবে? প্রোমেটাফেজ পর্যায়ে। এই জন্য আমি স্পিন্ডল তন্তু, স্পিন্ডল যন্ত্র এই কথাগুলোকে পাশাপাশি রাখছি। স্পিন্ডল তন্তু কখন তৈরি শুরু হবে? আমাদের প্রোফেজ পর্যায়ে। স্পিন্ডল যন্ত্র কখন তৈরি হবে? প্রোমেটাফেজ পর্যায়ে বা প্রাক মধ্য পর্যায়ে। ওকে, এরপরে খেয়াল করো কি বলছি আমি, সেটা হচ্ছে বিলুপ্তি ঘটতে থাকে। কিসের বিলুপ্তি ঘটতে থাকে? তোমরা জানো যে আমাদের কি বলে, প্রোফেজের শেষের দিকে বলা হয়ে থাকে যে নিউক্লিওলাস, নিউক্লিয়াসের কি হয়? নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন এগুলার বিলুপ্তি ঘটতে থাকে। সো মনে রাখবা এই সংক্রান্ত অনেক কনফিউশন তোমাদের আছে। বইয়ের মধ্যে 3টা কথা লেখা। প্রোফেজে কি হয়? নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে। প্রো মেটাফেজে কি হবে? নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। আর যদি প্রশ্নে থাকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি কখন ঘটে, তখন অ্যান্সার হবে হচ্ছে মেটাফেজ। বুঝতে পারছেন কখন কোনটা হবে? যদি বলে সম্পূর্ণ বিলুপ্তি কখন ঘটে, তখন অ্যান্সার হবে হচ্ছে আমাদের মেটাফেজ। ওকে, এবার আসো প্রো মেটাফেজে কি হয়। প্রো মেটাফেজে দেখো, প্রো মেটাফেজে আমরা বুঝলাম যে এখানে স্পিন্ডল যন্ত্র তৈরি সূচনা হবে। তারপর হচ্ছে কি হবে? স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটা ফাইবারকে আমরা বলে থাকি স্পিন্ডল ফাইবার। আর ট্র্যাকশন ফাইবার কোনগুলা? ট্র্যাকশন ফাইবার হচ্ছে যে ফাইবারগুলা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে লাগানো থাকে। ঠিক আছে, যে ফাইবারগুলা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে লাগানো থাকবে, যে স্পিন্ডল ফাইবারগুলা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে লাগানো থাকবে, সেটাকে আমরা বলে থাকি ট্র্যাকশন ফাইবার। ঠিক আছে, যুক্ত থাকবে, সেটাই হচ্ছে আমাদের ট্র্যাকশন ফাইবার। বুঝতে পারছেন? এই হচ্ছে কথা। ওকে, ক্লিয়ার গো। এবার দেখো আর কি কি আছে। তখন ক্রোমোজোম খুব খুশি হয় যে স্পিন্ডল ফাইবার এসে তার সাথে হচ্ছে জোড়া লাগছে, তাকে দাম দিছে। তখন ক্রোমোজোম অনেক খুশি হয়ে ক্রোমোজোমীয় নৃত্য প্রদর্শন করতে থাকে। সো ক্রোমোজোমীয় নৃত্য প্রদর্শন কখন হবে? যখন তোমার স্পিন্ডল কি তৈরি হচ্ছে, যন্ত্র তৈরি হচ্ছে, তখনই তোমার ক্রোমোজোমী নৃত্য হবে, অর্থাৎ প্রোমেটাফেজ পর্যায়ে। এরপরে আসো মেটাফেজে কি হয়। মেটাফেজে কি হয় তুমি জানো অলরেডি যে মেটাফেজে নাম্বার 1
তুমি একটু আগে পড়ে আসছো যে নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এরপরে কি হয় তুমি জানো যে মেটাফেজকে আমরা বলে থাকি মোটা ফেজ, কারণ ক্রোমোজোমগুলা সবচেয়ে বেশি মোটা হয়, সবচেয়ে বেশি মোটা হয় এবং খাটো হয়, এই জন্য এটাকে আমরা বলে থাকি মোটা ফেজ, রাইট? আচ্ছা, এরপরে দেখো আমাদের এই মেটাফেজে আমরা দেখতে পারি মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস বলতে আমরা কি বুঝে থাকি? মনে রাখতে হবে যে মেটা বলতে আমরা বুঝে থাকি হচ্ছে মধ্য, ঠিক আছে? মেটা বলতে আমরা কি বুঝে থাকি? মেটা বলতে আমরা বুঝে থাকি মধ্য। সো স্পিন্ডল যন্ত্রের একদম মাঝখানের যেই স্পেসটা থাকে, স্পিন্ডল যন্ত্রের একদম মিডল যে স্পেসটা থাকে, সেটাকে আমরা বলে থাকি বিষুবীয় অঞ্চল। সেটাকে কি বলে থাকি? সেটাকে বলে থাকি আমরা বিষুবীয় অঞ্চল। তাহলে মনে রাখবা যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলা যখন স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে তখনই সেটাকে বলা হয়ে থাকে মেটাকাইনেসিস। এই মেটাকাইনেসিস আমরা কখন দেখতে পাই? আমরা দেখতে পাই হচ্ছে মেটাফেজের মধ্যে। ওকে, এবং লাস্ট ওয়ান কি? লাস্ট ওয়ান হচ্ছে আমাদের এই মেটাফেজে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়। কিসের বিভাজন হচ্ছে? সেন্ট্রোমিয়ারের বিভাজন হচ্ছে। এই কথাটাই ভাইয়া তোমাদের বুঝাইছে, এই কথাটাই ভাইয়া তোমাদের একটু আগে বলছে যে সেন্ট্রোমিয়ারের বিভাজন বলতে আমরা বুঝে থাকি ক্রোমোজোমের বিভাজন, ঠিক আছে? সেন্ট্রোমিয়ারের বিভাজন বলতে আমরা কি বুঝে থাকি? ক্রোমোজোমের বিভাজন। এই জন্য পরীক্ষায় যদি আসে যে কখন আসলে অপত্য ক্রোমোজোম তৈরি হয়, অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়ে থাকে মেটাফেজে, অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয় মেটাফেজে। এবার তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে ক্রোমাটিড কখন সৃষ্টি হয়, তুমি একটু আগে পড়ে আসছো প্রোফেজে ক্রোমাটিড সৃষ্টি হয়। ওকে, আর সেন্ট্রোমিয়ার বিভাজন কখন হলো? মেটাফেজে, এই জন্য তখনই আমাদের অপত্য ক্রোমোজোম তৈরি হয়। এবার আসো আমরা যদি পড়ি অ্যানাফেজ। অ্যানাফেজকে আমরা বলে থাকি গতি পর্যায়ে, সড়ক পথে বিমানের ছোঁয়া। সো এই সময় ক্রোমোজোমের চলন হয়। কিসের চলন? কোন ক্রোমোজোম? অপত্য ক্রোমোজোমের চলন। কার চলন? অপত্য ক্রোমোজোমের চলন হয়। কোন দিকে চলনটা হয়? মেরুমুখী চলন হয়, মেরুমুখী চলন হয়। আমরা একটু পরে ছবি দেখবো সবগুলার। যেমন আমি যদি তোমাকে অ্যানাফেজের ছবিটা এখানে দেখাই, দেখো এই যে পুরোটা হচ্ছে আমাদের স্পিন্ডল যন্ত্র। আমি লাল কালি দিয়ে যদি দেখাই, এই পুরোটার মধ্যে আমাদের স্পিন্ডল যন্ত্রটা আছে। এখানে আমাদের দেখো ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারটা আছে এখানে, আর এগুলো হচ্ছে তার বাহু, রাইট? তাহলে ক্রোমোজোমগুলা মেরুমুখী চলন হচ্ছে। এটা হচ্ছে মেরু, এই একটা মেরু, এই হচ্ছে আরেকটা মেরু, আর এই জায়গাটাকে আমরা বলে থাকি বিষুবীয় অঞ্চল। ওকে, যখন ক্রোমোজোমের মেরুমুখী চলন হয় তখন মনে রাখতে হবে কি যে সব সময় সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয়। অগ্রগামী মানে আগে থাকে, এই যে সেন্ট্রোমিয়ারটা আগে আছে। এবং আমাদের যে ক্রোমোজোমের বাহুগুলা হয় হচ্ছে অনুগামী বা পশ্চাৎগামী, অর্থাৎ সেন্ট্রোমিয়ারের পেছনে থাকে হচ্ছে ক্রোমোজোমের বাহুটা। এটা এখানে দেখানো হয়েছে, ক্লিয়ার? ওকে, এবং এই ক্রোমোজোমের যখন অপত্য ক্রোমোজোমের মেরুমুখী চলন হয় তখনই আসলে ক্রোমোজোমগুলোকে আমরা বিভিন্ন আকৃতিতে দেখতে পাই, যেমন ভি, এল, জে, আই। তোমরা জানো যে ভি কে আমরা বলে থাকি মেটাসেন্ট্রিক, কারণ এখানে সেন্ট্রোমিয়ারটা থাকে কোথায়? সেন্ট্রোমিয়ারটা থাকে হচ্ছে মাঝখানে, এই জন্য এটাকে বলা হয়ে থাকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এটাকে বলা হয়ে থাকে মেটাসেন্ট্রিক। সেন্ট্রিক কথার মানে হচ্ছে মধ্য, বুঝছো? সেন্ট্রোমিয়ারটাই যেহেতু মাঝখানের জায়গায়, যেন এটা হচ্ছে মধ্য। এল, এই এল আকৃতি যেটা হয় সেটাকে আমরা বলে থাকি সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক মানে কি রে? সাবমেটাসেন্ট্রিক তার মানে সেন্ট্রোমিয়ারটা মাঝখানে নাই, একটু প্রান্তের দিকে সরে গেছে। আরো বেশি প্রান্তের দিকে যখন সরে তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক, ওকে। আর যখন সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তে থাকে তখন সেটাকে আমরা বলে থাকি টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক, ক্লিয়ার? তখন সেটাকে আমরা বলে থাকি টেলোসেন্ট্রিক। এই হচ্ছে আমাদের অ্যানাফেজটা গেল। এরপরে আমরা দেখবো হচ্ছে টেলোফেজ। টেলোফেজে কি হবে? টেলোফেজে জাস্ট দুইটা ওয়ার্ড তুমি মনে রাখবা, যে নাম্বার 1 এখানে জল যোজন হয়। তো তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যখন একটা ক্রোমোজোমের জল যোজন হয় তখন কি হবে? তাহলে জল বিয়োজন হলে ক্রোমোজোম হয়েছিল মোটা এবং খাটো, তাহলে জল যোজন যখন হচ্ছে তখন কি হবে? জল যোজন যখন হচ্ছে তখন কি হবে? তখন হচ্ছে ক্রোমোজোম সরু হবে, লম্বা হবে,
অর্থাৎ উল্টা, মোটা খাটো হয়েছিল জল বিয়োজন হলে, তাহলে মোটার জায়গায় হবে সরু আর খাটোর জায়গায় হবে হচ্ছে লম্বা, শেষ। এবং ক্রোমোজোমটা আলটিমেটলি তখন আর দৃষ্টিগোচর থাকে না, ঠিক আছে, কারণ ক্রোমোজোমের মধ্যে তখন পানি আছে, পানি যদি থাকে সে রং ধারণ করতে পারবে না, এই জন্য আমি দেখতে পারবো না সেটাকে। এবং নাম্বার 2 তে মনে রাখতে হবে পুনঃ আবির্ভাব। কিসের পুনঃ আবির্ভাব? নিউক্লিওলাস, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, এই দুটো জিনিসের পুনঃ আবির্ভাব হবে। এখন তোমার পরীক্ষায় প্রশ্ন আসে যে মাইটোসিসের একটা বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলে যে মাইটোসিসে ক্রোমোজোম কয়বার বিভক্ত হয় এবং আমাদের নিউক্লিয়াস কয়বার বিভক্ত হয়। তাহলে খেয়াল করো, আমি যদি বলি নাম্বার 1 যে আমাদের মাইটোসিসের মধ্যে ক্রোমোজোম কয়বার বিভক্ত হয়, মাইটোসিসে ক্রোমোজোম বিভক্তি হয় কয়বার? একবার। কোথায় হচ্ছে? এই যে তোমরা দেখতেছো মেটাফেজের মধ্যে হচ্ছে, যেহেতু মেটাফেজে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়, এই জন্য একবার বিভাজন কোথায় হয়? সেটা হয় হচ্ছে আমাদের মেটাফেজের মধ্যে হয়। ওকে, আর নিউক্লিয়াসের বিভাজন কখন হয়? নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন কয়বার হয়? একবারই হবে। নিউক্লিয়াসের বিভাজন একবার হয়, একবার হয় কোথায়? টেলোফেজের শেষের দিকে, ঠিক আছে, টেলোফেজের শেষের দিকে আমাদের নিউক্লিয়াসের বিভাজনটা হয়ে থাকে। এই জন্য আমরা কি বলে থাকি যে আমাদের মাইটোসিসকে আমরা বলে থাকি সমীকরণিক বিভাজন। অর্থাৎ যদি মাতৃকোষে আমাদের 2টা ক্রোমোজোম থাকে, অপত্য কোষেও আমার সমান সংখ্যক সম আয়তনের সমগুণ সম্পন্ন অপত্য ক্রোমোজোম থাকবে। বুঝতে পারছো? অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা একই হয়, ক্রোমোজোমের বৈশিষ্ট্যও একই হয়। এটাই হচ্ছে মাইটোসিসের বৈশিষ্ট্য, সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন। ক্লিয়ার? সো নিউক্লিয়াসের বিভাজন আমাদের একবার হয়, এই জন্য আমরা মাইটোসিসের মধ্যে অপত্য কোষ কয়টা পাবো? 2টা পাবো। একটা মাতৃকোষ থেকে আমরা 2টা অপত্য কোষ পাবো। মাতৃকোষ থেকে আমরা কি পাবো? 2টি অপত্য কোষ পাবো। ক্লিয়ার? বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কথা। ওকে, তাহলে আশা করি তোমাদের এই মাইটোসিসের পর্যায় নিয়ে কোনো সমস্যা নাই। এখন তোমরা পরীক্ষায় কিভাবে আঁকবা আমি তোমাদের বলি। পরীক্ষায় যেভাবে আঁকবা অবশ্যই মনে রাখবা, আমি একটু বড় করে প্রত্যেকটা পিকচার বড় করে তোমাদের দেখাই। তাহলে খেয়াল করো, প্রত্যেকটা পিকচার আঁকার সময় আমাদের অবশ্যই কোষ প্রাচীর দেখাতে হবে, কারণ তুমি উদ্ভিদ বিজ্ঞান পড়তেছো, প্রাণী বিজ্ঞান পড়তেছো না এখানে। সো তুমি প্রথমে এরকম কোষ প্রাচীর দেখাইলা, আমি লাল কালি দিয়ে কোষ প্রাচীরটা বুঝাইলাম। কোষ প্রাচীরের পরে তোমার কি আঁকতে হবে? ধরো কি আঁকবা তুমি এখানে? তুমি আঁকবা হচ্ছে তোমার আলটিমেটলি এটা কি আঁকতেছো? এটা আঁকতেছো হচ্ছে আমাদের কোষ ঝিল্লি আঁকতেছো, ঠিক আছে, কোষ ঝিল্লি আঁকতেছো নীল কালি দিয়ে, আমি কোষ ঝিল্লি দেখাইলাম। এবার কালো কালি দিয়ে আমি কি আঁকতেছি? তুমি নিউক্লিয়াসের মেমব্রেন আঁকলা, ঠিক আছে, নিউক্লিয়ার এনভেলপ আঁকতেছো। তুমি কিন্তু আছো প্রোফেজের মধ্যে। এখানে একটা ব্যাপার মাথায় রাখবা, বইয়ে যেভাবে বলা হয়েছে, বইয়ে কিন্তু প্রোফেজে নিউক্লিয়ার এনভেলপটা দেখাইছে। তুমি দেখো তারপর প্রোমেটাফেজে কি করলো? প্রোমেটাফেজে দেখাইতেছে কি যে নিউক্লিয়ার এনভেলপটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে এভাবে দেখানো হয়েছে। ছবির কথা বলতেছি, ঠিক আছে, ছবিটা এভাবে আঁকতে হবে। এবং নিউক্লিওলাসটাও কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই জন্য এভাবে ডট ডট দিয়ে বোঝানো হয়েছে। আর মেটাফেজে দেখো সম্পূর্ণ বিলুপ্তি এখানে দেখানো হয়েছে। মেটাফেজে কিন্তু কোনো নিউক্লিয়ার এনভেলপও তুমি দেখতে পাচ্ছ না, নিউক্লিওলাসও তুমি দেখতে পাচ্ছ না। ওকে, আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা চলে আসি প্রোফেজের মধ্যে। প্রোফেজের মধ্যে তারপর এখানে কি দেখানো হয়েছে? তুমি দেখতেছো যে এখানে ক্রোমোজোমগুলা ক্রোমাটিডে বিভক্ত, ঠিক আছে, তুমি দেখতেছো এটা ক্রোমোজোমগুলা কিসে বিভক্ত? আমাদের ক্রোমাটিডে বিভক্ত আমরা দেখতে পাচ্ছি। আমি জানি এটা প্রোফেজের অন্যতম একটা কি বৈশিষ্ট্য, রাইট? আচ্ছা, আর এইখানে তুমি দেখতে পাচ্ছ মাঝখানে সেন্ট্রোমিয়ার। ওকে, ফাইন। এবার দেখো প্রোমেটাফেজে কি দেখানো হয়েছে। প্রোমেটাফেজে এখানে আসলে বৈশিষ্ট্য আমাদের বলতে হবে একটাই বৈশিষ্ট্য, এখানেও কোষ প্রাচীর আছে, কোষ ঝিল্লি আছে, নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়াসটা বিলুপ্ত হচ্ছে। ওকে, বিলুপ্ত হচ্ছে। ওকে, এটাই। তারপরে দেখো এখানে স্পিন্ডল ফাইবারগুলো তুমি দেখতে পাচ্ছ, স্পিন্ডল ফাইবারগুলো এখানে দেখাইতে হবে। আর স্পিন্ডল যন্ত্রটাও এখানে পুরোপুরি দেখাই ফেলছে এবং আলটিমেটলি ট্র্যাকশন ফাইবারও কিন্তু এখানে আছে। সো এই বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে যে প্রোমেটাফেজে তুমি বইয়ে কি কি বৈশিষ্ট্য আসলে দেখানো হয়েছে, পরীক্ষার খাতায় তুমি ছবির মধ্যে কি কি দেখাবা, এই জিনিসটাই ভাইয়া বলতেছে। সো অবশ্যই আমাদের স্পিন্ডল যন্ত্রটা প্রোমেটাফেজে দেখাইতে হবে, লুপ্তপ্রায় নিউক্লিওলাস, লুপ্তপ্রায় নিউক্লিয়ার এনভেলপ, এই তিনটা কথা হচ্ছে মাস্ট। প্রোমেটাফেজের ছবিতে এই তিনটা কথা থাকতে হবে।
এরপরে দেখো মেটাফেজের মধ্যে তুমি খেয়াল করো ভাইয়া, এই যে জায়গাটা দেখাইলো, এই জায়গাটাই হচ্ছে এটার বিষুবীয় অঞ্চল। সো বিষুবীয় অঞ্চলে দেখতেছো প্রত্যেকটা ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার কিন্তু আছে, এই জন্য এখানে মেটাকাইনেসিসটা আমরা বুঝাইলাম। এখানে ট্র্যাকশন ফাইবার এই কথাগুলো তো আগের মতোই থাকবে। এবং একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে তুমি যখন মেটাফেজের ছবিটা আঁকবা তখন ক্রোমোজোমগুলোকে একটু মোটা এবং খাটো দেখাইতে হবে। এই জন্য ক্রোমোজোমগুলোকে তুমি ক্রোমোজোমগুলোকে একটু মোটা এবং খাটো দেখাবা। আর প্রোফেজ তখন আঁকবা তখন তো এত মোটা খাটো দেখানোর কিছু নাই, তখন তুমি এভাবে দেখালেই চলে। ওকে, কিন্তু মেটাফেজ যখন আঁকবা তখন অবশ্যই এভাবে একটু ক্রোমোজোমগুলোকে মোটা এবং খাটো দেখাবা। ক্লিয়ার? তাইলে ভালো হবে। এবং লাস্টেরটা হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে আলটিমেটলি কি দেখা যায়, আমাদের অপত্য ক্রোমোজোমগুলো এভাবে মেরুমুখী চলন হচ্ছে। ঠিক আছে, এখন অ্যানাফেজ তুমি যখন আঁকবা তখন তোমার ছবির মধ্যে অবশ্যই লুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্রের কথা থাকতে হবে, কারণ অ্যানাফেজ পর্যায়ে শেষের দিকে স্পিন্ডল যন্ত্রটার বিলুপ্তি হতে থাকে। কারণ যখন একটা ক্রোমোজোম মেরুর দিকে চলতে থাকে তখনই আস্তে আস্তে কিন্তু স্পিন্ডল যন্ত্রটা বিলুপ্তি হয়ে যায়। বুঝতে পারছো? এই জন্য অ্যানাফেজের ছবিতে অবশ্যই আমাদের এই লুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্রের কথাটা থাকতে হবে। এরপরে খেয়াল করো আমাদের টেলোফেজ। এই টেলোফেজের মধ্যে আমাদের কি দেখানো হয়েছে, অবশ্যই তুমি খেয়াল করো কোষ প্রাচীর আছে, কোষ ঝিল্লি আছে, তোমার নিউক্লিয়ার এনভেলপটা এখানে চলে আসছে, তারপরে কি আছে এখানে নিউক্লিওলাসটা এখানে চলে আসছে, এবং আলটিমেটলি এভাবে তুমি জাস্ট কিছু সুতার মতো ক্রোমোজোম এভাবে দেখতে পাচ্ছ। ওকে, এভাবে দুইটা অপত্য নিউক্লিয়াস দেখানো হচ্ছে। লুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্রের কথা এখানে আছে, কোনো সমস্যা নাই। এবং সাইটোকাইনেসিসে আলটিমেটলি কি হবে, সাইটোকাইনেসিসে কোষ প্লেট সৃষ্টির মাধ্যমে প্রথমে কোষ ঝিল্লিটা বিভাজিত হয়। দেখো কোষ ঝিল্লিটা এখানে এরকম বিভাজিত হচ্ছে এবং পরে কোষ প্রাচীরটা এভাবে বিভাজিত হয়। তুমি জানো যে কোষ প্রাচীরটা আসলে কোষ প্লেট সৃষ্টির জন্য দায়ী কে? গলজি বস্তু। গলজি বডি থেকে আমার প্যাকটিন জাতীয় ভেসিকলস, তারপর সাইটোপ্লাজম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট জাতীয় পদার্থ এসে কোষ প্লেটটা তৈরি করে, সেখান থেকে কোষ প্রাচীরটা তৈরি হয়। সো এই হচ্ছে আমাদের মাইটোসিসের ধাপগুলো। আশা করি তোমরা ছবিটা যেহেতু আমি বিশ্লেষণ করছি, আশা করি বুঝতে পারছো যে ছবির মধ্যে কোন কোন পয়েন্ট থাকা জরুরি, কেন জরুরি। ওকে, চলো আমরা এখন চলে যাই হচ্ছে আমাদের মায়োসিসের মধ্যে। সো মায়োসিসটাকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করে থাকি, দুইটা পর্যায়ে ভাগ করি। কোন দুইটা পর্যায়? সেটা হচ্ছে আমাদের মায়োসিস 1 এবং মায়োসিস 2। তাহলে আমি যদি বলি এরকম যে মায়োসিসটাকে আমরা কিসে ভাগ করে থাকি, মায়োসিসটাকে আমরা দুইটা মেইন স্টেজে ভাগ করি। একটা হচ্ছে মায়োসিস 1 এবং আরেকটা হচ্ছে মায়োসিস 2। মায়োসিস 2, ক্লিয়ার? তো মনে রাখতে হবে মায়োসিস 1, মায়োসিস কথার মানে কি? এই মায়োসিস কথার মানে হচ্ছে হ্রাসমূলক বিভাজন। কারণ আমি জানি যে মাতৃকোষে ক্রোমোজোম যদি হয় হচ্ছে 46টা, তাহলে অপত্য কোষে 4টা অপত্য কোষ তৈরি হবে আমার মায়োসিস বিভাজনে। সেখানে ক্রোমোজোম থাকবে হচ্ছে কয়টা করে? অর্ধেক থাকবে, 23টা করে ক্রোমোজোম থাকবে। 23টা করে ক্রোমোজোম থাকবে। এটাই হচ্ছে আমাদের মায়োসিসের বৈশিষ্ট্য। মায়োসিসে একটা মাতৃকোষ থেকে আমরা 4টা অপত্য কোষ পাই, নাম্বার 1। এবং নাম্বার 2 কি হয়? নাম্বার 2 আমাদের মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার তুলনায় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এজন্য এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন বা রিডাকশনাল সেল ডিভিশন। তো এটাকে আমরা ভাগ করি মায়োসিস 1, মায়োসিস 2-তে। কথা হচ্ছে প্রকৃত হ্রাসমূলক বিভাজন আসলে মায়োসিস 1। এই জন্য মায়োসিস 1-কে আমরা বলে থাকি প্রকৃত হ্রাসমূলক বিভাজন। ওকে, আর মায়োসিস 2, এই মায়োসিস 2 আসলে কিসের অনুরূপ? অনেকটা মাইটোসিস প্রক্রিয়ারই অনুরূপ, মাইটোসিস প্রক্রিয়ার অনুরূপ। ওকে, বুঝতে পারছো? গেল এটা। তাহলে এখন খেয়াল করো, এই মায়োসিস 1-এর মধ্যে আমরা 4টা উপপর্যায় পাই, প্রোফেজ 1, তারপরে মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1। কথা হচ্ছে কি, মায়োসিসের মধ্যে আমরা প্রোমেটাফেজটাকে আলাদাভাবে চিন্তা করতে পারি না। সো প্রোফেজ 1-এর মধ্যে আমাদের এরকম 1, 2, 3, 4, 5টা উপদশা আছে। প্রথমটা হচ্ছে আমাদের ল্যাপটোটিন, তারপরে হচ্ছে জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং হচ্ছে ডায়াকাইনেসিস। তাহলে খেয়াল করো ল্যাপটোটিনে কি হয়। প্রথম কথা, তুমি চিন্তা করো, তুমি একটু আগে যে মাইটোসিস পড়ছিলা, সেই মাইটোসিসে প্রোফেজের শুরুতে কি দেখছো?
প্রোফেজের শুরুতে তুমি দেখছো যে জল বিয়োজন হয়। সো ল্যাপটোটিনেও সেম কথা, ল্যাপটোটিনেও তোমার জল বিয়োজন হবে। তুমি জানো যে যখন একটা ক্রোমোজোমের জল বিয়োজন হয়, নাম্বার 1 ক্রোমোজোমটা মোটা হবে, ক্রোমোজোমটা খাটো হবে, নাম্বার 2 ক্রোমোজোমটা দৃষ্টিগোচর হবে, কারণ ক্রোমোজোম তখন রং ধারণ ক্ষমতাপ্রাপ্ত হয়, রাইট। 2 নাম্বারটা কি হবে, ল্যাপটোটিন অর্থাৎ প্রোফেজ 1 এর ল্যাপটোটিনের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্রোমোমিয়ার দেখা যায়। সো ক্রোমোমিয়ারটা কেন হয়, এটা হচ্ছে মজার বিষয় যে ক্রোমোমিয়ারটা আমি কেন দেখি। মনে রাখবা হচ্ছে ক্রোমোমিয়ারটা আমরা দেখতে পাই কেন, ক্রোমোমিয়ারটা আমরা দেখতে পাই স্থানে 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 ক্রোমোজোমের যে ডিএনএ, ক্রোমোজোমাল ডিএনএ এর সুপার কয়েলিং এর জন্য, সুপার কয়েলিং এর জন্য কিছু কিছু জায়গায় আমরা ক্রোমোমিয়ার দেখতে পাই। যেমন আমি যদি তোমাদের এই ল্যাপটোটিনের ছবিটা দেখাই, তাহলে তোমরা জিনিসটা এখনই ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে আমরা ল্যাপটোটিনের এই যে ছবিটা, দেখো ল্যাপটোটিনের এই ছবিটাকে আমি যদি জুম করে আমি লাল কালি দিয়ে দেখাই, এইখানে খেয়াল করো, এই যে দেখো এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে আমার আলটিমেটলি ক্রোমোমিয়ার, ঠিক আছে। এই জায়গাগুলোয় ডিএনএ গুলো কি হয়েছে, ডিএনএ গুলো হচ্ছে সুপার কয়েলিং হয়েছে, ওকে। এই জায়গাগুলোয় ডিএনএটা সুপার কয়েলিং হয়েছে, এই হচ্ছে আমাদের কথা, ওকে। আচ্ছা ফাইন, তাহলে এখন খেয়াল করো নাম্বার এরপরে 3 নাম্বার পয়েন্টটা কি, 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে বুকে বিন্যাস। বুকে বিন্যাস বলতে আমরা আসলে কি বুঝি, বুকে কথার মানে হচ্ছে ফুলের তোড়া। বুকে কথার মানে কি রে, বুকে কথার মানে হচ্ছে ফুলের তোড়া। তার মানে ক্রোমোজোমগুলো দেখা যায় হচ্ছে একসাথে এরকম কোন একটা জায়গায় এসে একসাথে ক্রোমোজোমগুলো এভাবে অবস্থান করতেছে, অর্থাৎ ক্রোমোজোমগুলো ফুলের তোড়ার মতো অবস্থান করে, এটাকেই বলা হয় বুকে বিন্যাস। আর মনে রাখবা প ফর প, প ফর প মানে কি, প্রাণী কোষে আমরা ক্রোমোজোমের পোলারাইজড বিন্যাস দেখতে পাই। প্রাণী কোষে ক্রোমোজোমের কি বিন্যাস দেখতে পাই আমরা, পোলারাইজড বিন্যাস দেখতে পাই, ওকে। আচ্ছা এরপরে দেখো জাইগোটিন। এই জাইগোস কথার মানে হচ্ছে জোড়া বাঁধা। জাইগোস কথার মানে কি, জাইগোস কথার মানে হচ্ছে জোড়া বাঁধা, ওকে। তো জোড়া বাঁধবে কারা, জোড়া বাঁধবে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। এখন হোমোলোগাস ক্রোমোজোম বলতে আমরা কি বুঝি, হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম বলতে আমরা কি বুঝি। তো প্রথম কথা, হোমোলোগাস ক্রোমোজোম নাম্বার 1 আমাদের মনে রাখতে হবে যে একটা হোমোলোগাস ক্রোমোজোম আসে বাবা থেকে, বাবা থেকে একটা, আর আরেকটা হোমোলোগাস ক্রোমোজোম আসে মা থেকে, মা থেকে একটা হোমোলোগাস ক্রোমোজোম আসবে। বুঝতে পারছো, তাহলে হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে একটা জোড়া, এই জোড়ার একটা আসে বাবা থেকে, একটা আসে মা থেকে। তারপরের বৈশিষ্ট্যটা কি মনে রাখতে হবে যে এই বাবা থেকে যে একটা ক্রোমোজোম আসলো, মা থেকে যে একটা ক্রোমোজোম আসলো, এই দুইটা ক্রোমোজোমের কিছু কমন ক্যারেক্টারিস্টিক আছে। নাম্বার 1 কমন ক্যারেক্টারিস্টিক হচ্ছে তারা, নাম্বার 1 কমন ক্যারেক্টারিস্টিক কি, ক্রোমোজোমগুলো সমান দৈর্ঘ্যের হবে, অনেকটা সমান দৈর্ঘ্য হয়। তারপর হচ্ছে ক্রোমোজোমগুলা সমগুণ সম্পন্ন হয়, সমগুণ সম্পন্ন হয়ে থাকে। এবং নাম্বার 2 এই দুইটা ক্রোমোজোমে জিনের অবস্থান একই হয়ে থাকে, জিনের অবস্থান একই হয়ে থাকে। তাহলে জিনের অবস্থান বলতে আমি কি বুঝাইছি, ধরো আমার এটা হচ্ছে এই যে হলুদ কালি দিয়ে আমি কি বুঝালাম, এটা হচ্ছে বাবার ক্রোমোজোম, আর আমি এই লাল কালি দিয়ে বুঝালাম হচ্ছে আমার মায়ের ক্রোমোজোম। তো ধরো বাবার এই ক্রোমোজোমের এই জায়গাটায় আমার লম্বা হওয়ার জিনটা আছে, মনে রাখতে হবে যে মায়েরও এই ক্রোমোজোমের এই জায়গাটাতে লম্বা হওয়ার জিনটার অবস্থান সেম হবে। সো জিনের অবস্থান হচ্ছে সেন্ট্রোমিয়ার থেকে কত দূরত্বে জিনটা অবস্থান করতেছে, এই ব্যাপারটা ক্লিয়ার। সো এটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের বৈশিষ্ট্যগুলা, ওকে। আচ্ছা এরপরে দেখো, সো হোমোলোগাস ক্রোমোজোমগুলা কি হবে, কাছাকাছি আসলো, কাছাকাছি আসলো। সো এইটাও যদি বাবার 22 নাম্বার ক্রোমোজোম হবে, এটা হচ্ছে মায়ের 22 নাম্বার ক্রোমোজোম, ক্লিয়ার, ওকে। এজন্য বলা হয় যে আমাদের দেহে 23 জোড়া ক্রোমোজোম আছে, এর মধ্যে কি হয়, এর মধ্যে হচ্ছে 22 জোড়া অটোজোম আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, ওকে। আচ্ছা গেল, এরপরে দেখো কি হয়, এই বাবা এবং মায়ের যে ক্রোমোজোমগুলো আসে এরা এসে জোড়া বাঁধে, এই জোড়া বাঁধাকে বলা হয়ে থাকে সিন্যাপসিস। তাহলে সিন্যাপসিস কথার অর্থ কি, মানে একত্রিত হলো বা জোড়া বাঁধলো, জোড়া বাঁধার প্রক্রিয়া, জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলা হয়ে থাকে সিন্যাপসিস, প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি সিন্যাপসিস। তার মানে কি হলো,
তার মানে আলটিমেটলি আমরা এখানে দুইটা ক্রোমোজোম একসাথে পাচ্ছি। এই দুইটা ক্রোমোজোম যে একসাথে হলো, এই ক্রোমোজোম জোড়কে বলা হয় বাইভ্যালেন্ট। বাই কথার মানে হচ্ছে দুই, সো এটা হচ্ছে ক্রোমোজোম জোড়। সিনেপসিসের মাধ্যমে বাইভ্যালেন্ট সৃষ্টি হয়, এটা হচ্ছে ক্রোমোজোম জোড়। আচ্ছা গেল। এরপরে কি হয়, এখানে সেন্ট্রিওল বিভক্তি সূচনা হয় অথবা সেন্ট্রোজোমের বিভক্তি সূচনা হয়েছে আর কি। ওকে, কারণ আমার স্পিন্ডল তন্তু এখন সৃষ্টি করতে হবে আস্তে আস্তে। ওকে ফাইন, আমার মেইন পয়েন্টগুলো হচ্ছে এই তিনটা। তাহলে জাইগোটিনের মধ্যে নাম্বার 1, হোমোলোগাস ক্রোমোজোমগুলো কাছাকাছি আসবে, তারা জোড়া বাঁধবে অর্থাৎ সিনেপসিস হবে, এবং তার মাধ্যমে আমরা যে ক্রোমোজোম জোড় পাই সেটাকে আমরা বলে থাকি বাইভ্যালেন্ট। এরপরে আসো প্যাকাইটিন। প্যাকাইটিনের ক্ষেত্রে চিন্তা করো, এখানে বলা আছে টেট্রাড। তো টেট্রাড কথা কেন বলছে, কারণ প্যাকাইটিনের সময় ক্রোমোজোমগুলা ক্রোমাটিডে বিভক্ত হয়। কি বললাম, প্যাকাইটিনের সময় ক্রোমোজোমগুলা কিসে বিভক্ত হয়, ক্রোমাটিডে বিভক্ত হয়। তুমি জানো যে মাইটোসিসের কিন্তু প্রোফেজে কিন্তু তোমরা ক্রোমাটিডে বিভক্ত দেখছো তোমরা। সো ব্যাপারটা কিরকম, আমরা একটু ছবি দেখি। এই হচ্ছে আমার প্যাকাইটিন দশা। আমি ছবিটাকে একটু জুম করি, খেয়াল করো, খেয়াল করো। আমি কিন্তু এই দেখো এখানে লাল কালি দিয়ে একটা ক্রোমোজোম দেখানো হয়েছে, এখানে কি ক্রোমোজোমটা ক্রোমাটিডে বিভক্ত? উত্তর হচ্ছে না। আবার নীল কালি দিয়ে আরেকটা হোমোলোগাস ক্রোমোজোমকে বোঝানো হয়েছে, এটা আসছে হচ্ছে ধরো বাবা অথবা মা, যে কারো হোক না কেন, একটা বাবার থেকে একটা হচ্ছে মায়ের থেকে আসছে। এবার যেহেতু নীলটা লম্বা, সো আমরা ধরে নিই এটা হচ্ছে বাবা থেকে আসছে আর কি। ওকে, সো এখন চিন্তা করো কি, যে এখানে এই জাইগোটিনের মধ্যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো সিনেপসিসের মাধ্যমে কি হয়েছে, দুইটা ক্রোমোজোম একসাথে আছে, এই জন্য এটাকে আমরা বলে থাকি বাইভ্যালেন্ট অথবা ক্রোমোজোম জোড়। এখানে কিন্তু ক্রোমাটিডে বিভক্ত তোমরা দেখতেছো না, বাট আমরা এই জিনিসটা দেখতে পারি প্যাকাইটিনে। এই প্যাকাইটিনের ক্ষেত্রেই তুমি দেখতে পাচ্ছ যে বাবার ক্রোমোজোমটা দুইটা ক্রোমাটিডে বিভক্ত, এবং মায়ের ক্রোমোজোমটাও কি, মায়ের ক্রোমোজোমটাও আমাদের দুইটা ক্রোমাটিডে বিভক্ত হলো, রাইট? আচ্ছা ঠিক আছে ফাইন। সো এই হচ্ছে আমাদের কি হয়, এটাই হচ্ছে আমাদের টেট্রাড দশা। কারণ মনে রাখবা এই পুরোটা হচ্ছে একটা বাইভ্যালেন্ট, এভাবে একটি বাইভ্যালেন্টে আমরা 4টা ক্রোমোজোমাল বাহু দেখি, 4টা ক্রোমোজোমাল বাহু দেখতে পাই। এই 4টা কথা থেকে আসছে হচ্ছে আমার টেট্রাড কথাটা। টেট্রা কথার মানে হচ্ছে 4, ক্লিয়ার? এই কথা থেকে আসছে আমাদের টেট্রাড কথাটা, ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা ফাইন। এবার খেয়াল করো, এবার খেয়াল করো, আমি আবার এই ছবিটাই আবার একটু জুম করি। মনে রাখতে হবে, ধরো নীল কালি দিয়ে দেখাই, আমার এই নীল ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড আছে, এই প্রত্যেকটা ক্রোমাটিডকে আমরা বলে থাকি একে অপরের সিস্টার ক্রোমাটিড। কি বলবো? একে অপরের সিস্টার ক্রোমাটিড। তাহলে একইভাবে এই লাল ক্রোমোজোমের লাল দুইটা ক্রোমাটিড হচ্ছে একে অপরের সিস্টার ক্রোমাটিড। অপরদিকে আমার একটা নীল ক্রোমোজোম মানে নীল ক্রোমাটিড এবং আরেকটা হচ্ছে লাল ক্রোমাটিড, এই দুইটাকে আমরা বলে থাকি নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড। তাহলে দুটি একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে বলা হয় কি? সিস্টার ক্রোমাটিড। দুটি ভিন্ন ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে আমরা বলে থাকি নন সিস্টার ক্রোমাটিড। এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই কিন্তু ক্রসিং ওভার হয়ে থাকে। ওকে, এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি হয়? প্রথমত একটা এরকম এক্স আকৃতির গঠন সৃষ্টি হয়, যে গঠনটাকে বলা হয় কায়াজমা, এবং তারপর হয়ে থাকে ক্রসিং ওভার, অর্থাৎ জিনগত বিনিময় হয়ে থাকে, ক্রসিং ওভার হয়ে থাকে। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা ওকে, এই হচ্ছে আমাদের ক্রসিং ওভারের কাহিনী। তাহলে আমাদের প্যাকাইটিনের মধ্যে আমরা কি দেখলাম, যে আমাদের যে ক্রোমোজোমটা আছে সেই ক্রোমোজোমটা আমাদের ক্রোমাটিডে এখানে বিভক্ত হবে। এখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম যে টেট্রাড দশা বলতে আমরা কি বুঝি। এখানে আমাদের কায়াজমা সৃষ্টি হয়, এই জায়গাটাতে আমাদের ক্রসিং ওভার হয়ে থাকে। সো প্যাকাইটিন মানেই হচ্ছে আমাদের এই টক আলোচনা। টক মানে টেট্রাড, কতে হচ্ছে কায়াজমা, কতে হচ্ছে ক্রসিং ওভার, টক আলোচনা। ওকে, এবার আসো ডিপ্লোটিন। ডিপ্লোটিনে আলটিমেটলি কি হয়? ডিপ্লোটিনে যে জিনিসটা হবে দেখাই তোমাদের। তুমি দেখো এই দুইটা ক্রোমোজোমে কিন্তু আমাদের সেন্ট্রোমিয়ার দুইটা কি আছে? সেন্ট্রোমিয়ার দুইটা পাশাপাশি আছে। সো ডিপ্লোটিনের সময় কি হয়? ডিপ্লোটিনের মধ্যে প্রথম যেই কাজটা হয় সেটা হচ্ছে আমাদের এই সেন্ট্রোমিয়ারের মধ্যে, ডিপ্লোটিনে প্রথমে কি হবে? ডিপ্লোটিনের প্রথমে এই দুইটা ক্রোমোজোমের, প্রথমে কি হবে? এই দুইটা ক্রোমোজোমের
এই দুইটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণ শুরু হয়। কি বললাম? এই দুইটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণ শুরু হয়। এই দুইটা ক্রোমোজোমে কিসের মধ্যে বিকর্ষণটা শুরু হবে? সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণটা শুরু হবে। তো সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণ শুরু হওয়ার জন্য কি হচ্ছে, আমাদের যেটা হোমোলোগাস ক্রোমোজোম দুইটা আছে, এরা কিন্তু একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। একে অপরের থেকে কি হচ্ছে? দূরে সরে যাচ্ছে। এই জন্য আমরা দেখতে পাই এখানে লুপের সৃষ্টি হয়। ঠিক আছে, এখানে কিসের সৃষ্টি হয়? এখানে লুপের সৃষ্টি হয়ে থাকে। বুঝতে পারছো? আচ্ছা, এবার একটা ব্যাপার তুমি খেয়াল করো। আমি ধরি হচ্ছে কিরকম, এটা হচ্ছে ধরো একটা নন সিস্টার ক্রোমাটিড, আর এটা হচ্ছে আরেকটা নন সিস্টার ক্রোমাটিড। সো এখানেই তো আমার আলটিমেটলি কি সৃষ্টি হয়েছে? আমাদের ক্রসিং ওভার হয়ে গেছে, জিনগত অংশের বিনিময় হয়েছে। এই যেমন লালের সাথে এরকম নীল বসবে, আর নীলের সাথে এরকম লাল বসবে, রাইট? আচ্ছা, সো এই জায়গাটাকে আমরা কি বলে থাকি? এই জায়গাটা হচ্ছে আমাদের কায়াজমার পয়েন্টটা। যখন ক্রোমোজোমের বিকর্ষণটা শুরু হয়, আমাদের ক্রোমোজোমগুলো যখন একে অপরের থেকে দূরে সরে যেতে থাকে, তখন এই কায়াজমাটা কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে প্রান্তের দিকে সরে যায়। সো যখন আমাদের কি হয়, যখন আমাদের দুইটা কায়াজমা থাকে, তখন এই মধ্যবর্তী ব্যবধানটা হয় হচ্ছে 90 ডিগ্রি। ওকে, আর যখন মনে রাখবা, আমি একই কালি দিয়ে দেখাই এখন, আর যখন মনে রাখবা যে কায়াজমাটা কি হয়, যখন কায়াজমা হচ্ছে আমার একটা কায়াজমা হয়, তখন দুইটা ক্রোমোজোমের মধ্যবর্তী এই ব্যবধানটা হয় 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝছো, যদি দুটি হোমোলোগাসের মধ্যে দুইটা কায়াজমা থাকে, তখন আমাদের ব্যবধানটা হবে কত? 90 ডিগ্রি। আর যখন দুইটা ক্রোমোজোমের মধ্যে একটা কায়াজমা থাকে, তখন তাদের মধ্যবর্তী কোণ হয় কত? 180 ডিগ্রি। এটা কিসের কথা বলতেছি? এটা বলতেছি হচ্ছে ডিপ্লোটিনের কথা। যখন আমার বিকর্ষণটা শুরু হয়েছে, ডিপ্লোটিনে ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শুরু হয়, প্রথম বিকর্ষণ শুরু হয় সেন্ট্রোমিয়ারের মধ্যে। বিকর্ষণ শুরু হতে হতে কায়াজমার পয়েন্টটা আস্তে আস্তে কি হয়? একদম প্রান্তের দিকে সরে যেতে থাকে। ক্লিয়ার? সো একটা কায়াজমা আছে, প্রান্তের দিকে সরে যেতে যেতে ক্রোমোজোমগুলো এরকম হয়ে গেছে, তখন মাঝখানে ব্যবধানটা হয়ে গেছে 180 ডিগ্রি, একটা সরলরেখা হয়ে গেছে। এই কথাটাই আমার একটু পরে এখানে বলা হয়েছে, এই জন্য এটা দেখাইলাম। তাহলে খেয়াল করো কি হইলো, আমাদের ডিপ্লোটিনে প্রথমত লুপের সৃষ্টি হলো। ডিপ্লোটিনে কিসের সৃষ্টি হলো? প্রথমত আমাদের লুপের সৃষ্টি হলো, এবং আমাদের কায়াজমার পয়েন্টটা প্রান্তীয়করণ হতে শুরু করলো। ঠিক আছে, কায়াজমার পয়েন্টটা প্রান্তের দিকে সরে যেতে শুরু করলো। তাহলে ডিপ্লোটিনে কি হলো? নাম্বার 1 লুপের সৃষ্টি হলো, 2 নাম্বার প্রান্তীয়করণ শুরু হলো। এই প্রান্তীয়করণকে আমরা বলে থাকি টার্মিনালাইজেশন। কি বলে থাকি আমরা? টার্মিনালাইজেশন বলে থাকি। ওকে, আচ্ছা, এরপরে আসো আমরা পড়বো হচ্ছে ডায়াকাইনেসিস। এরপরে কি পড়বো আমরা পড়বো হচ্ছে ডায়াকাইনেসিস। সো ডায়াকাইনেসিস বলতে আমরা কি বুঝবো? ঠিক আছে, ডায়াকাইনেসিসে আমাদের কি হয়? নাম্বার 1, তুমি প্যাকাইটিনের মধ্যে ক্রোমাটিডে বিভক্ত দেখছো, তার মানে টেট্রাড তুমি দেখতে পারছো। এই ডায়াকাইনেসিসে এসে আমরা দেখবো কি? ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না। ডায়াকাইনেসিসে এসে প্রথম কথা হচ্ছে এদেরকে ক্রোমাটিডে বিভক্ত হতে দেখা যায় না, এবং এই ডায়াকাইনেসিসে এসেই আমরা বলে থাকি যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হয়। ডায়াকাইনেসিসের শেষের দিকে এসে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ কি হয়? এনভেলপ হচ্ছে বিলুপ্ত হয়। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে ডায়াকাইনেসিস নাম্বার 1, এদেরকে আমরা ক্রোমাটিডে বিভক্ত দেখতে পারবো না, এবং 2 নাম্বার, এটা শেষে এসে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপটা বিলুপ্ত হয়। এই হচ্ছে আমাদের প্রোফেজ 1। তাহলে ল্যাপটোটিনে তুমি কি দেখলা? জল বিয়োজন হয়, ক্রোমোমিয়ার হয়, বুকে বিন্যাস দেখা যায়, প্রাণীতে পোলারাইজ বিন্যাস দেখা যায়। জাইগোটিনে এসে হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে সিনেপসিস হয়, বাইভ্যালেন্ট সৃষ্টি হয়। প্যাকাইটিনে এসে টক, তাহলে টেট্রাড, ক্রসিং ওভার এবং কায়াজমা তো আগে হয় আর কি। আর ডিপ্লোটিনে এসে লুপ হয়, পথে হচ্ছে প্রান্তীয়করণ হয়। ডায়াকাইনেসিসে এসে কি হবে? ক্রোমাটিডে বিভক্ত তুমি আর দেখতে পারবা না, এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হবে। প্রোফেজ 1 খুবই ইম্পর্টেন্ট। সো এটা ছবিও তোমাদের আঁকতে হবে। এখন আমরা দেখব ছবিগুলো আমরা কিভাবে আঁকবো, কি কি জিনিস আমরা দেখাবো ছবির মধ্যে। তুমি খেয়াল করো, এই 5টা ছবির মধ্যে ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস, এই 5টা ছবির মধ্যে কোন জায়গাটায় তোমার নিউক্লিয়ার এনভেলপটা বিলুপ্ত দেখাইছে? নিউক্লিয়ার এনভেলপটা বিলুপ্ত দেখাইছে কিন্তু শুধুমাত্র
বিলুপ্তপ্রায় নিউক্লিয়ার এনভেলপ দেখানো হচ্ছে কোথায়? দেখানো হচ্ছে ডায়াকাইনেসিস পর্যায়ে। সো এই জিনিসটা যেন তোমার পরীক্ষার খাতায় থাকে। তুমি যখন ডায়াকাইনের ছবিটা আঁকবা শুধুমাত্র এই জায়গাটায় তুমি লুপ্তপ্রায় নিউক্লিয়ার এনভেলপ দেখাবা। বাকি সবগুলা দেখো, বাকি সবগুলোর ক্ষেত্রে নিউক্লিয়ার এনভেলপটা কিন্তু কি আছে? নিউক্লিয়ার এনভেলপটা জায়গা মতো আছে। তুমি জানো ডায়াকাইনেসিসের শেষেই নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপটা বিলুপ্ত হয়। আচ্ছা, এরপরে দেখো তুমি ল্যাপটোটিনে আসো। তুমি স্বাভাবিক কোষ প্রাচীর আঁকলা, কোষ ঝিল্লি আঁকলা, নিউক্লিয়ার এনভেলপ আঁকলা। তুমি জানো যে ল্যাপটোটিনের মধ্যে আমাদের কয়েকটা জিনিস দেখাইতে হবে। এক নাম্বার কি, এদের ক্রোমোমিয়ার দেখাইতে হবে, এটাই হচ্ছে মেইন। ওকে, এবং ল্যাপটোটিন বলো কিংবা জাইগোটিন বলো, কোনো জায়গায় আমার ক্রোমাটিড দেখানো যাবে না। ক্রোমাটিড আমি দেখাবো কোথায়? ক্রোমাটিড আমি দেখাবো হচ্ছে প্যাকাইটিনে এসে। কখন দেখাবো? ক্রোমাটিড আমি দেখাবো হচ্ছে আমাদের প্যাকাইটিনে এসে। ওকে, জাইগোটিনে এসে কি দেখাইতে হবে? দুইটা হোমোলোগাস ক্রোমোজোম একসাথে জোড়া বাঁধছে, জোড়া বাঁধার পরে তারা বাইভ্যালেন্ট সৃষ্টি করছে। ওকে, বাইভ্যালেন্ট তারা সৃষ্টি করছে। সো বাইভ্যালেন্ট কথা থাকবে আমার জাইগোটিনের মধ্যে। আর প্যাকাইটিনের মধ্যে আমাদের কি থাকবে? মোস্ট ইম্পর্টেন্ট, এখানে টেট্রার কথা থাকবে, কারণ এখানে আমরা প্রত্যেকটা ক্রোমোজোমকে দুইটা ক্রোমাটিডে ভাগ করতে পারছি। এখন খেয়াল করো, প্যাকাইটিনে কিন্তু আমার ক্রসিং ওভারটা হয়, কিন্তু ক্রসিং ওভার আমি প্যাকাইটিনে দেখাইতে পারতেছি না। ঠিক আছে, ক্রসিং ওভারটা তুমি যখন ছবি আঁকবা, ক্রসিং ওভারটা আলটিমেটলি কি দেখা যায়? এই ডিপ্লোটিনে এসে দেখাইছে কি? কায়াজমা সৃষ্টিটা দেখানো হয়েছে। যদিও তুমি জানো কায়াজমা, ক্রসিং ওভার সব আসলে হয় কোথায়? সব আসলে হয় হচ্ছে আমার প্যাকাইটিনের মধ্যে। বাট যেহেতু বইয়ের মধ্যে প্যাকাইটিনের একটা পিকচার দেখাইছে, ডিপ্লোটিনের একটা পিকচার দেখাইছে, এই জন্য এভাবে জিনিসটা বর্ণনা করছে। তা না হলে প্যাকাইটিনে তোমার তিনটা পিকচার রাখতে হতো। প্রথম পিকচারে তুমি দেখাইতা কি? টেট্রার হয়েছে। দ্বিতীয় পিকচারে কি দেখাইতা? কায়াজমা সৃষ্টি হয়েছে। এবং 3 নাম্বার পিকচারে তুমি দেখাইতে কি? তাদের ক্রসিং ওভার হয়ে গেছে। বাট আমি প্যাকাইটিনে দেখাইছি টেট্রাট, ডিপ্লোটিনে দেখাইছি হচ্ছে কায়াজমা, এবং ডায়াকাইনেসে দেখাইছি কি? ক্রসিং ওভার অথবা ক্রোমাটিডের অংশের বিনিময়। বুঝতে পারছো কেন? তাহলে আশা করি এভাবে তোমরা ছবিটা আঁকতে পারবা ইনশাল্লাহ। ওকে, এরপরে খেয়াল করো, ডিপ্লোটিনের এখানে কিন্তু লুপটা দেখানো হয়েছে, এটা আমি বর্ণনা করছি অলরেডি, সো এখানে আর কিছু বললাম না। এবং এখানে প্রান্তীয়করণ হয়। ডায়াকাইনেসের শেষের দিকে আমাদের দুইটা জিনিসই করতে হয়, যে ক্রোমাটিড আমরা দেখা যায় না, যদিও এখানে ক্রসিং ওভার দেখানোর জন্য ক্রোমাটিড দেখানো হয়েছে। তার মানে তুমি ক্রোমাটিডটা একদম শেষ পর্যন্ত রাখবা। প্যাকার্ডিন থেকে ডায়াকাইনেসিস প্রত্যেকটা স্টেজে তোমার ক্রোমাটিড থাকবে, বাট লেখার সময় তুমি লিখবা যে ক্রোমাটিডটা বিলুপ্ত হতে দেখা যায়। ওকে, এই জিনিসটা লিখলেই হবে, বাকিটা তোমরা পারবা, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের মায়োসিসের প্রোফেজ 1 আমরা গেল। আশা করি স্টেজগুলো তোমরা বুঝছো, ছবিগুলো তোমরা বুঝছো। ছবিগুলো বোঝা এই জন্য ইম্পর্টেন্ট, যে ছবির মধ্যে কেন এই জিনিসটা কোন এসে দিছে, কেন দিছে, এই জন্য এটা বললাম যাতে তোমাদের মনে থাকে। এরপরে দেখো আমরা প্রোফেজ 1 এর চলে যাব। মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। একই সাথে আমরা মায়োসিস 2 এর মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2 নিয়ে আলোচনা করব। কেন আলোচনা করব আমি তোমাদের বলি। এটা আমাদের পাশাপাশি রেখে আলোচনা করতে হয়। মায়োসিস 1 এবং মায়োসিস 2 এর মধ্যে প্রকৃত পার্থক্য কোথায়? আমি এখানে প্রোফেজ 2 কে তেমন একটা জায়গা দেই নাই, কারণ প্রোফেজ 2 অনেকটা মাইটোসিসের মতোই, কোনো পার্থক্য নাই। পুরো মায়োসিস 2টাই আসলে হচ্ছে আমাদের মাইটোসিসের মতো। বাট প্রোফেজ 2টাকে তুমি চিন্তা নাও করতে পারো। প্রোফেজ 2তে কি হবে? প্রোফেজ 2তে সেই আগের মতো জল বিয়োজন হবে, আস্তে আস্তে নিউক্লিওলাস, নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি হতে থাকে। ওকে, এটা হচ্ছে প্রোফেজ 2 এর মধ্যে হয়। এবার আসো মেটাফেজ 1 এ কি হয় খেয়াল করো। মনে রাখবা, আমি যদি একই সাথে চিন্তা করি মাইটোসিসের মেটাফেজ, মাইটোসিসের মেটাফেজ, কিসের? মাইটোসিসের মেটাফেজ। সেখানে আমরা কি কি জিনিস দেখে আসছিলাম এটা আগে চিন্তা করো। নাম্বার 1, তুমি সেখানে দেখছিলা যে মেটাফেজকে আমরা বলে থাকি মোটা ফেজ, কারণ ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা হয় এবং খাটো হয়। সো প্রথমে বলতে পারি মোটা এবং খাটো। সেম ব্যাপার, মেটাফেজ 1 এও কিন্তু ক্রোমোজোমগুলো মোটা হবে, খাটো হবে। মেটাফেজ 2তেও কিন্তু ক্রোমোজোমগুলো মোটা হবে, খাটো হবে। এখানেও ক্রোমোজোমগুলো কি হবে? মোটা হবে, খাটো হবে। এখানেও ক্রোমোজোমগুলো মোটা হবে, খাটো হবে, কোনো সমস্যা নাই। 2 নাম্বার, মাইটোসিসের মেটাফেজে তুমি দেখছিলা হচ্ছে মেটাকাইনেসিস হয়। মেটাকাইনেসিস মানে কি? মানে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারগুলো তারা বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে থাকে, এটাকে আমরা বলে থাকি মেটাকাইনেসিস। সো খেয়াল করো, মেটাফেজ 1 জিনিসটা কি হয়? মেটাফেজ 1
খেয়াল করো মেটাফেজ একে আমাদের হোমোলোগাস ক্রোমোজোমগুলো আছে এবং হোমোলোগাস ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চল থেকে সমান দূরত্বে অবস্থান করে থাকে। ঠিক এভাবেই আমাদের মেটাফেজ একের বর্ণনায় লেখা আছে, তোমাদেরও লিখতে হবে এটা। মেটাফেজ একে হোমোলোগাস ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চল থেকে সমান দূরত্বে অবস্থান করে। ক্লিয়ার? এরপরে দেখো তুমি যখন মেটাফেজ 2 এর কথা বলবা তুমি তখন লিখতে পারবা মেটাফেজ 2তে মেটাকাইনেসিস হয়, কারণ মেটাফেজ 2 একদম মাইটোসিসের মেটাফেজের মতো, সেম ব্যাপার স্যাপার, কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, ওকে ফাইন। এবার তুমি খেয়াল করো, এবার মেইন যে ব্যাপারটা মাইটোসিসের মেটাফেজে আমরা যে জিনিসটা হয় সেটা হচ্ছে মাইটোসিসের মেটাফেজে আমরা কি দেখতে পাই? আমরা সেন্ট্রোমিয়ারের বিভাজন দেখতে পাই। সেন্ট্রোমিয়ারের বিভাজন দেখতে পাই। এবার তুমি চিন্তা করো, তুমি মায়োসিসের মেটাফেজ একে আসলা, এখানে কোনো সেন্ট্রোমিয়ারের বিভাজন হবে না। মেটাফেজ 2 একদম মাইটোসিসের মতো, তার মানে এখানে সেন্ট্রোমিয়ারের বিভাজন হবে। তাহলে তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে মেটাফেজ একে কি অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়, উত্তর হচ্ছে না। মেটাফেজ 2 কি অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়, উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ সেখানে সেন্ট্রোমিয়ারের বিভাজন হচ্ছে। ওকে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের মেটাফেজ 1 এবং মেটাফেজ 2 এর মধ্যে পার্থক্য। ওকে, এবার আসো অ্যানাফেজ একে আসো। অ্যানাফেজ একে কি হয়? অ্যানাফেজ একে আমি একটা কথা লিখছি, অবিভক্ত পূর্ণাঙ্গ ক্রোমোজোমের চলন হয়। কারণ তুমি খেয়াল করো, তুমি যখন অ্যানাফেজ 1 তার ঠিক আগের স্টেজটা ছিল মেটাফেজ 1, মেটাফেজ একে তুমি কোনো অপত্য ক্রোমোজোম পাও নাই, পূর্ণাঙ্গ ক্রোমোজোমটা একদম টেট্রাড অবস্থায়, মানে 2টা ক্রোমাটিড সহ আছে। সেম ব্যাপার অ্যানাফেজ একের ক্ষেত্রেও খেয়াল করো, এই পূর্ণাঙ্গ ক্রোমোজোমটা মেরুমুখী হবে। এই জন্য আমাদের অ্যানাফেজের ক্ষেত্রে পূর্ণাঙ্গ ক্রোমোজোমের কথাটা লিখতে হবে। অপরদিকে তুমি যখন অ্যানাফেজ 2 এর কথা বলবা, অ্যানাফেজ 2 এর আগেরটা ছিল মেটাফেজ 2, সেখানে তুমি অপত্য ক্রোমোজোম পাইছো। এই জন্য অ্যানাফেজ 2তে আমি কি বলবো, এখানে কিসের চলন হয়? অ্যানাফেজ 2তে আমাদের অপত্য ক্রোমোজোমের চলন হয়। অপত্য ক্রোমোজোমের চলন হয়ে থাকে। এটা হয় কখন? এটা হয়ে থাকে অ্যানাফেজ 2তে। সো মনে থাকবে, তুমি মাইটোসিসের অ্যানাফেজও পড়ছিলা যে অপত্য ক্রোমোজোমের চলন সম্পন্ন হয়। অ্যানাফেজ 2ও সেম কথা, একদম ক্লিয়ার? ওকে, এবার দেখো তুমি টেলোফেজ 1 এবং টেলোফেজ 2 দুইটার ক্ষেত্রে একদম সেম আলাপ। টেলোফেজ 1এও তুমি আবির্ভাব লিখছো, জলযোজন লিখছো। কিসের আবির্ভাব হয়? আবির্ভাব হবে হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের। তুমি জানো যে ডায়াকাইনেসিস, প্রোফেজ 1-এর লাস্ট যেই উপপর্যায়ে ডায়াকাইনেসিস ছিল, সেইখানে তোমার নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হয়ে গেছিল। সো তুমি টেলোফেজে কি লিখতে পারবা? টেলোফেজ 1-এ তুমি লিখতে পারবা যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন কি হয়? পুনরাবির্ভাব হয় এবং ক্রোমোজোমের জলযোজন হয়। অর্থাৎ মাইটোসিসের টেলোফেজে যেটা হয়েছিল সেম ব্যাপার, এখানে টেলোফেজ 1 টেলোফেজ 2 দুইটার ক্ষেত্রে সেম আলাপ হবে। বুঝতে পারছো? ওকে, আর জলযোজন যখন হয় তখন ক্রোমোজোমগুলো কি হতে থাকে? ক্রোমোজোমগুলো লম্বা হয়, সরু হয়। আর জল বিয়োজন যখন হয় তখন মোটা হয়, খাটো হয়। শেষ, খুব সহজ। ওকে, খুবই সহজ, ইনশাল্লাহ পারবা এখন তোমরা। তাহলে তোমাকে যদি প্রশ্নে আসে মাইটোসিসের মেটাফেজ, মেটাফেজ 1 মেটাফেজ 2 তুলনামূলক আলোচনা করো চিত্র সহ, আশা করি পারবা। প্রত্যেকটা চিত্র আমরা দেখছি এখানে, রাইট? সো এই হচ্ছে আমরা মায়োসিস পুরো প্রক্রিয়াটা নিয়ে কিন্তু আলোচনা করলাম। ঠিক আছে, এখানে আর তেমন কিছু আমাদের বাকি নাই, বাকিগুলো আমরা পড়ে ফেলছি। এই হচ্ছে আমাদের মায়োসিস। এবার তুমি চিন্তা করো, আমি তোমাকে বলি, সেটা হচ্ছে মনে রাখতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে মায়োসিস 1 এবং মায়োসিস 2 এটার মাঝখানের যে স্টেজটা সেটাকে বলে ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস আমরা বলে থাকি। ইন্টারকাইনেসিসের পরে কি হবে? তাহলে মায়োসিস 2 হবে।
মনে রাখতে হবে যে ইন্টারকাইনেসিসে আমার শক্তি উৎপন্ন হতে পারে, প্রোটিন উৎপন্ন হতে পারে, কিছু আরএনএ উৎপন্ন হতে পারে, কিন্তু ইন্টারকাইনেসিসে কখনোই ডিএনএ রেপ্লিকেশন হবে না। ইন্টারকাইনেসিসে কখনোই কি হবে না? ডিএনএ রেপ্লিকেশন হবে না। তাহলে ডিএনএ রেপ্লিকেশন কখন হবে? ডিএনএ রেপ্লিকেশন সব সময় হবে মায়োসিস 1 এর আগে। ডিএনএ রেপ্লিকেশন সবসময় হয়ে থাকে প্রোফেজ 1 অথবা মায়োসিস 1 এর আগে। মনে থাকবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ইন্টারকাইনেসিস ব্যাপারটা কি আসলে। আচ্ছা ঠিক আছে, সো আমরা যদি অন্যান্য ছবিগুলো একটু খেয়াল করি, আমি তোমাদের এই ছবিটা অলরেডি দেখাইছি যে তুমি যখন মেটাফেজ 1 আঁকবা তখন আমাদের কি দেখাইতে হবে? অবশ্যই আমাদের দেখাইতে হবে হচ্ছে পূর্ণাঙ্গ ক্রোমোজোম, এবং তুমি এই টেট্রার দশা একদম শেষ পর্যন্ত রাখতে পারবা। একদম টেলোফেজ পর্যন্ত তুমি টেট্রার দশা রেখে যাও, নো প্রবলেম। তুমি একদম টেলোফেজ পর্যন্ত তুমি তোমার এই ক্রোমাটিড অবস্থা তুমি দেখাইতে পারো। যদিও বইয়ে তুমি পড়ছো যে ডায়াকাইনেসে ক্রোমাটিডটা বিলুপ্ত দেখা যায়, বাট তুমি একদম শেষ পর্যন্ত রাখো, নো প্রবলেম। কারণ শেষ পর্যন্ত কেন রাখা হয়েছে? শেষ পর্যন্ত রাখা হয়েছে এই কারণে, ক্রসিং ওভারটাকে বোঝানোর জন্য। কি কারণে? ক্রসিং ওভারটা যে হয়েছে, সেই ক্রসিং ওভারটাকে বোঝানোর জন্য আমাদের এই শেষ পর্যন্ত ক্রোমাটিড জিনিসটা রাখছে আসলে। আচ্ছা, সো মেটাফেজ 1 এ তুমি দেখতে পারতেছো যে সেন্ট্রোমিয়ার, আমাদের সেন্ট্রোমিয়ার গুলা বিষুবীয় অঞ্চল থেকে সমদূরত্বে অবস্থান করতেছে, এবং অ্যানাফেজে এসে আমরা দেখতে পারতেছি পূর্ণাঙ্গ অপত্য ক্রোমোজোমের মেরুমুখী চলন হচ্ছে। আর টেলোফেজ 1 এ এসে তুমি দেখতে পারতেছো যে নিউক্লিয়ার এনভেলপটা ফিরে আসছে, নিউক্লিওলাসটা ফেরত আসছে, এবং কোষ প্লেটটা আলটিমেটলি আসছে। ঠিক আছে, এবং এখানে দুইটা কি হয়েছে? আমাদের দুইটা অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়েছে। এখন তুমি খেয়াল করো আমাদের মায়োসিস 2 তে কি হয়েছে? মায়োস 2 তে সেম আলাপ। মায়োসিস 2 তে আগের মতো যে প্রোফেজ 2 তে দেখো, যেহেতু প্রোমেটাফেজ এখানে নাই, এজন্য প্রোমেটাফেজের আলাপটা প্রোফেজে সেরে ফেলছে। প্রোফেজ 2 তেই দেখো আলটিমেটলি নিউক্লিয়ার এনভেলপটা বিলুপ্ত প্রায় দেখানো হচ্ছে। নিউক্লিয়ার এনভেলপটা এরকম বিলুপ্ত প্রায় দেখানো হচ্ছে। তুমি দেখছিলা যে মাইটোসিসের ক্ষেত্রে প্রোমেটাফেজে এই আলাপটা করা হয়েছিল। প্রোফেজে নিউক্লিয়ার এনভেলপটা ঠিক আছে, কিন্তু প্রোমেটাফেজে গিয়ে নিউক্লিয়ার এনভেলপটাকে বিলুপ্ত দেখাইছে। কিন্তু যেহেতু এখানে প্রোমেটাফেজ নাই, সেজন্য আমি প্রোফেজেই এসে এটাকে বিলুপ্ত প্রায় দেখাইলাম আর কি। আর এখানে দেখতেছো যে ক্রোমাটিড সহ দেখতে পাচ্ছ, কারণ প্রোফেজে তুমি অবশ্যই ক্রোমাটিড পাবা। মেটাফেজ 2 তে কি হবে? মেটাকাইনেসিস তুমি দেখতে পাচ্ছ। অ্যানাফেজে অপত্য ক্রোমোজোমের মেরুমুখী চলন দেখতে পাচ্ছ। আর টেলোফেজ 2 তে আমরা দেখতে পাচ্ছি যে 4টা অপত্য নিউক্লিয়াস এখানে একসাথে অবস্থান করতেছে। এভাবে আমরা মায়োসিস 2 এর পরে একটা মাতৃকোষ থেকে সর্বমোট 4টা অপত্য ক্রোমোজোম পাই। প্রত্যেকটা ক্রোমোজোমের প্রত্যেকটা 4টা অপত্য কোষ পাই। প্রত্যেকটা অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। এই মাতৃকোষের যে অর্ধেক হলো, এই যে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইলো, এটা কোন স্টেজের জন্য হ্রাস পাইছে? মেটাফেজ 1 এর জন্য ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইছে। ঠিক আছে, মনে রাখতে হবে কি যে এ পর্যায়ের কারণে অথবা এই উপপর্যায়ের কারণে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় মেটাফেজ 1 এর জন্য। এবার তুমি খেয়াল করো, তোমাকে এখন অনেকখানা প্রশ্ন জিজ্ঞাসা করবে অনেকে। কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে? নাম্বার 1, তোমাকে যদি বলে, এখানে আমি কিছু জিনিস তোমাকে দেখাই, তোমাকে যদি বলে এরকম যে মায়োসিসে নিউক্লিয়াসের বিভাজন কয়বার হয় এবং ক্রোমোজোমের বিভাজন কয়বার হয়? মনে রাখো, মায়োসিসে ক্রোমোজোমের বিভাজন হবে একবার। মায়োসিসে ক্রোমোজোম বিভাজন কয়বার হয়? একবার হয়। কোথায় হবে? হবে হচ্ছে আমাদের মেটাফেজ 2 তে। মেটাফেজ 2 তে ক্রোমোজোম বিভাজন হয়। এরপরে তোমাকে জিজ্ঞেস করবে যে মায়োসিসে নিউক্লিয়াসের বিভাজন কয়বার হয়? নিউক্লিয়াসের বিভাজন কয়বার হয়? তুমি বলবা কি নিউক্লিয়াসের বিভাজন হয় 2 বার। নাম্বার 1 হয় কখন? টেলোফেজ 1। নাম্বার 2 কখন? টেলোফেজ 2। টেলোফেজ 2। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার একদম বেসিক জিনিস। মায়োসিসে ক্রোমোজোম বিভাজন হবে একবার, কখন হবে? মেটাফেজ 2 তে। মায়োসিসে নিউক্লিয়াসের বিভাজন কয়বার হবে? 2 বার।
টেলোফেজ 1-এ এবং টেলোফেজ 2-তে। ক্লিয়ার? আচ্ছা, ফাইন, ওকে, তাহলে আমরা এটা দেখলাম। এবার আসো মাইটোসিস এবং মায়োসিসের গুরুত্ব। এটাও আমি একটু একসাথে মানে পার্থক্যের মতো করে লিখছি, কারণ কি তোমাকে বলি। আমি যদি বলি মাইটোসিসের গুরুত্ব কি, নাম্বার 1 দেহ গঠন। তুমি একটা তোমার কি ছিল, তুমি বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু, এই দুইটা যখন নিষিক্ত হলো, তুমি জানো যে জনন কোষ সবসময় হয়ে থাকে কি টাইপের, হ্যাপ্লয়েড প্রকৃতির। হ্যাপ্লয়েড কথার মানে হচ্ছে এখানে এক সেট ক্রোমোজোম থাকে। মানুষের ক্ষেত্রে এক সেট ক্রোমোজোম মানে 23টা ক্রোমোজোম। আর মানুষের যে দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে হচ্ছে 2 সেট ক্রোমোজোম। তাহলে এক সেটে যদি থাকে 23টা, 2 সেটে থাকবে হচ্ছে 2 গুণ 23 46টা। সেটাই হচ্ছে ডিপ্লয়েড অবস্থা। ডিপ্লয়েড অবস্থা হচ্ছে দেহকোষে পাওয়া যায় আর জনন কোষে পাওয়া যায় হ্যাপ্লয়েড দশা। এই জন্য জনন কোষকে বলা হয় N আর ডিপ্লয়েডকে বলা হয়ে থাকে 2N। দেহকোষকে বলা হয় 2N অথবা ডিপ্লয়েড কোষ। তাহলে দেখো, তোমার এই যে জাইগোট সৃষ্টি হলো সেটা ডিপ্লয়েড জাইগোট। এই ডিপ্লয়েড জাইগোটের ক্রমাগত মাইটোসিস বিভাজনের মাধ্যমে তুমি এখন পূর্ণাঙ্গ একটা মানব দেহ প্রাপ্তি হয়েছে, অর্থাৎ দেহ গঠন হলো। তোমার বইতে এই জায়গাটা দেয়া যে এক কোষী সুকেন্দ্রিক জীবের বংশবৃদ্ধি মাইটোসিসের মাধ্যমে হয়ে থাকে, বাট ভাইয়া বলছে যদি অপশনে অ্যামাইটোসিস থাকে তুমি অ্যামাইটোসিস দাগায় এসো। এরপরে দেখো জননাঙ্গ। তোমার যেই জননাঙ্গ আছে, ঠিক আছে, তোমার যেই জননাঙ্গ আছে, জননাঙ্গ এটা হচ্ছে একটা অঙ্গ। জননাঙ্গ কি একটা অঙ্গ। একটা অঙ্গ অনেকগুলা টিস্যুর সমন্বয়ে গঠিত এবং একটা টিস্যু অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত। সো একটা অঙ্গ সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? মাইটোসিস প্রক্রিয়ায়। তাহলে জননাঙ্গ সৃষ্টি হবে কোন প্রক্রিয়ায়? মাইটোসিস প্রক্রিয়ায়। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এবার তুমি খেয়াল করো, আমার মায়োসিস প্রক্রিয়াটা কোথায় হয়ে থাকে মনে রাখবা। মনে সবসময় রাখবা যে মায়োসিস প্রক্রিয়া সবসময় ডিপ্লয়েড কোষে হয়ে থাকে, কখনো হ্যাপ্লয়েড কোষে মায়োসিস হয় না। সো ডিপ্লয়েড কোষটা হচ্ছে জনন মাতৃকোষ। জনন মাতৃকোষটা হচ্ছে একটা ডিপ্লয়েড কোষ। এই জনন মাতৃকোষের মধ্যে যখন মায়োসিস হয় তখন সেখানে আমরা হ্যাপ্লয়েড জনন কোষ পেয়ে থাকি। এই সবগুলো হচ্ছে আমার জনন কোষ। কয়টা জনন কোষ পাইছি আমি? 4টা জনন কোষ পাইছি। এবার ধরো তোমার এই 4টা জনন কোষ দিয়ে তোমার তো জীবন নির্বাহ সম্ভব না। তোমার এই 4টা জনন কোষকে আরো কোটি কোটি জনন কোষে রূপান্তর করতে হবে। সো তখন ধরো এই জনন কোষটায় কি করে, তারা মাইটোসিস বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। তাহলে এখানে কি প্রক্রিয়া হচ্ছে? মাইটোসিস। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে জনন কোষ সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়, তখন উত্তর হবে হচ্ছে আমার মিওসিস প্রক্রিয়ায়। জনন কোষের সংখ্যা বৃদ্ধি হয় কোন প্রক্রিয়ায়? মাইটোসিস প্রক্রিয়ায়। হ্যাপ্লয়েড কোষে কখনো মায়োসিস হয় না। এরপরে দেখো, মনে রাখবা যে মাইটোসিসের গুরুত্বের মধ্যে 3টা ইম্পর্টেন্ট কথা। এই 3টে ইম্পর্টেন্ট কথা দিয়েই ঘুরাই ফিরে আমাদের এমসিকিউতেও আসে। নাম্বার 1 ভারসাম্য, সমতা এবং স্থিতিশীলতা। কিসের ভারসাম্য? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের আকারের ভারসাম্য রক্ষা হয় মাইটোসিসের জন্য। ক্রোমোজোমের সংখ্যার সমতা সৃষ্টি হয় মাইটোসিসের জন্য, কারণ মাতৃকোষে যদি 46টা ক্রোমোজোম থাকে আমাদের অপত্য কোষের মধ্যেও 46টা ক্রোমোজোমই থাকবে। সো ক্রোমোজোমের সংখ্যার সমতা থাকলো এবং গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা। তুমি জানো মাইটোসিস বিভাজনে মাতৃকোষের সাথে অপত্য কোষের কোনো ধরনের কোনো পার্থক্য দেখা যায় না। সো গুণগত বৈশিষ্ট্য সেম থাকবে। তোমার ধরো একটা জায়গায় কেটে গেছে, ওই জায়গাটার ক্ষয়পূরণটা কিভাবে হচ্ছে? মাইটোসিস বিভাজনের মাধ্যমে। তোমার ধরো 120 দিন পরে আরবিসি ভেঙে যাচ্ছে, লোহিত রক্তকণিকা ভেঙে যাচ্ছে। সো নতুন লোহিত রক্তকণিকা কিভাবে সৃষ্টি হচ্ছে? মাইটোসিস বিভাজনের মাধ্যমে। সো ক্ষয়পূরণ, পুনরুৎপাদন প্রক্রিয়া কোনটা? মাইটোসিস প্রক্রিয়া। এবার আসো মায়োসিসের ক্ষেত্রে। মায়োসিসের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব সমতা করে কে? মাইটোসিস। ক্রোমোজোম সংখ্যা ধ্রুব কে রাখে? ধ্রুব রাখে হচ্ছে মায়োসিস। কেন এই কথাটা বললাম? কারণ ধরো তোমার শুক্রাণুতে যদি 46টা ক্রোমোজোম থাকতো, ডিম্বাণুতে 46 হইলে কি হইতো? তোমার ক্রোমোজোম সংখ্যা হয়ে যেত আলটিমেটলি কয়টা? 6 6 12 তে 2, 4 4 18 1 9, 92টা ক্রোমোজোম হয়ে যেত। তাহলে তোমার বাবার ক্রোমোজোম থাকতো কয়টা একটা কোষে? 46টা, আর তোমার ক্রোমোজোম হয়ে যেতে হচ্ছে 92টা। সো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখতেছে কে? মায়োসিস। ক্লিয়ার? মায়োসিস প্রক্রিয়ার জন্যই শুক্রাণু এবং ডিম্বাণুটা কি হচ্ছে? তারা হ্যাপ্লয়েড হচ্ছে, অর্ধেক ক্রোমোজোম সংখ্যা প্রাপ্ত হচ্ছে। সো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখতেছে হচ্ছে মায়োসিস, মনে রাখতে হবে। এরপরে খেয়াল করো, তুমি যে মানুষের ক্রোমোজোম হচ্ছে দেহকোষে কয়টা থাকে? 46টা। এরকম আমি জানি প্রজাতি ভেদে ক্রোমোজোম সংখ্যার তারতম্য হতে পারে। সো প্রজাতির স্বকীয়তা ঠিক থাকে কিসের জন্য?
আমাদের মায়োসিসের জন্য। মায়োসিসের ক্রসিং ওভার যখন হয়, ক্রসিং ওভারে জিনের বিনিময় ঘটে, আর যখন জিনগত বিনিময় হবে সেখানে বৈচিত্র্যের সৃষ্টি হবে, অভিব্যক্তি হবে এবং আমাদের গ্যামেট সৃষ্টি হয়। তা আগেই বলছিলাম যৌনক্রমে মায়োসিসের ভূমিকা আছে, মেন্ডেলের সূত্র তুমি মায়োসিসের দ্বারা প্রমাণ করতে পারবা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। সো আমি আশা করি এই গুরুত্ব তোমরা বুঝতে পারছো। এবার আসো ক্রসিং ওভার নিয়ে আমাদের কিছু কথা পড়তে হয়, যে ক্রসিং ওভারের মধ্যে আমরা কি কি জিনিস পড়বো। নাম্বার 1, ক্রসিং ওভারের ক্ষেত্রে মানে সংজ্ঞাটা কিরকম হবে। সংজ্ঞা হচ্ছে ক্রসিং ওভার মানে কি জিনগত বিনিময়। ওকে, সো মায়োসিস 1 এর প্রোফেজ 1 এর প্যাকাইটিন উপদশায় দুইটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনগত অংশের বিনিময়কে বলা হয়ে থাকে ক্রসিং ওভার। সো ক্রসিং ওভারটা হচ্ছে কিসের মধ্যে? হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। মনে রাখতে হবে যে জায়গাটা, ধরো আমার তো এই জায়গাটা আগে ভাঙতে হবে, এই জায়গায় ভেঙে তারপর না এখানে আমি আনবো, জোড়া লাগাবো। সো এই ক্রোমোজোমের এই যে জায়গা ভাঙার কাজ করে থাকে কে? এন্ডোনিউক্লিয়াস এনজাইম। এই যে ক্রোমোজোমটা এই জায়গাটায় ভাঙবে, এই ভাঙার কাজটা করে থাকে কে? এন্ডোনিউক্লিয়াস এনজাইম। ওকে, আর এই ক্রোমোজোমটাকে ভেঙে আলটিমেটলি একটা জায়গায় লাগানো, এই লাগানোর কাজটা করে থাকে হচ্ছে লাইগেজ এনজাইম। বুঝতে পারছো? সো গুরুত্ব কি হয় এখানে? ক্রোমাটিড অংশের বিনিময় হচ্ছে, জিনগত বৈশিষ্ট্যের বিনিময় হয়, যার জন্য বৈচিত্র্যের সৃষ্টি হবে, প্রকরণের সৃষ্টি হবে। তুমি মিলিত বৈশিষ্ট্য পাও, বাবার থেকে কিছু বৈশিষ্ট্য পাও, মায়ের থেকে কিছু বৈশিষ্ট্য পাও। এটা সবকিছুই হয়ে থাকে কেন? ক্রসিং ওভারের জন্য। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তারপরে দেখো বংশগতির অথবা গবেষণার কাজেও আলটিমেটলি এই ক্রসিং ওভারের গুরুত্ব অনেক বেশি। জিনগত গবেষণা তুমি করতে যাও, ক্রসিং ওভার নিয়ে তোমার ডিসকাস করতে হবে। জিনের অবস্থান নির্ণয় করতে হলে, জেনেটিক ম্যাপিং করতে হলে আমাদের ক্রসিং ওভার দেখতে হয়। ওকে, আচ্ছা ফাইন। এবার আসো আমরা লাস্ট টপিকটা পড়ে ফেলি। লাস্ট টপিকে বলা হয়েছে কি, যে মাইটোসিস এবং মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মধ্যবর্তী পার্থক্য কি হবে। সো নাম্বার 1, যদি বলা হয়ে থাকে মাইটোসিস কোথায় হয়, তুমি জানো যে মাইটোসিসটা হয়ে থাকে দেহকোষে, মাইটোসিসটা হয়ে থাকে হচ্ছে ডিপ্লয়েড জীবে, মানে ডিপ্লয়েড কোষে, হ্যাপ্লয়েড কোষে, সব জায়গায় মায়োসিস হতে পারে। তো মনে রাখবা মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া কোথায় হয়? দেহকোষে হয়। সেটা ডিপ্লয়েডেও হতে পারে, হ্যাপ্লয়েডের মধ্যে হতে পারে। তুমি জানো যে হ্যাপ্লয়েড জনন কোষ মাইটোসিস বিভাজনের মাধ্যমে কিন্তু সংখ্যা বৃদ্ধি করে। আর মায়োসিসটা কোথায় হয়? মায়োসিস হয়ে থাকে জনন মাতৃকোষে। জনন মাতৃকোষে হয়ে থাকে। সবসময় হ্যাপ্লয়েড সবসময় ডিপ্লয়েড কোষে আমার মায়োসিস হবে, হ্যাপ্লয়েড কোষে কখনো মায়োসিস হয় না। সংখ্যা অপত্য কোষ কয়টা হয়? মাইটোসিসে হবে 2টা, আর মায়োসিসে হবে কয়টা? 4টা। তারপরে মাইটোসিসে ক্রোমোজোমের সংখ্যা কি থাকে? একই থাকে, মাতৃকোষের সমসংখ্যক। আর মায়োসিসে কি হবে? অর্ধেক হয়ে যাবে, মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম পাওয়া যায় অপত্য কোষে। ইন্টারফেস, মনে রাখতে হবে যে মাইটোসিসের ইন্টারফেসটা একটু বড় হয়ে থাকে, আর মায়োসিসের ইন্টারফেসটা একটু ছোট, একটু সংক্ষিপ্ত প্রকৃতির হয়ে থাকে। আচ্ছা, তারপরে সিন্যাপসিস বাইভ্যালেন্ট। এই সিন্যাপসিস বাইভ্যালেন্ট তুমি কোথায় পাও? সিন্যাপসিস মানে হচ্ছে জোড়া বাঁধা, আমরা পাইছিলাম হচ্ছে জাইগোটিনের মধ্যে, রাইট? মায়োসিস 1 এর, প্রোফেজ 1 এর, জাইগোটিনের মধ্যে আমরা দেখছিলাম হোমোলোগাস ক্রোমোজোম আছে, সিন্যাপসিস হয়, বাইভ্যালেন্ট সৃষ্টি হয়। সো এখানে আমরা দেখতে পাবো মায়োসিসে, কিন্তু আমরা মাইটোসিসে এটা পাই না। ক্রসিং ওভার আমরা কোথায় পাবো? প্যাকাইটিন উপদশায়, অর্থাৎ মায়োসিসে পাবো না। বিবর্তন কোথায়? বিবর্তন দেখা যায় মায়োসিসে, মাইটোসিসে বিবর্তন হয় না। ক্রোমোমিয়ার তুমি দেখো কোথায়? তুমি জানো ল্যাপটোটিনে ক্রোমোমিয়ার দেখো, সো মায়োসিস। আমি এটা এখানে লিখে দিই, সিন্যাপসিস বাইভ্যালেন্ট আমরা দেখতে পাই হচ্ছে জাইগোটিনে, জাইগোটিনে আমরা দেখতে পাই। ক্রসিং ওভার আমরা দেখতে পাই প্যাকাইটিনে। যদিও তুমি যখন ছবি আঁকবা, ছবির ক্ষেত্রে তুমি আলটিমেটলি তোমার যে ডায়াকাইনেসিস আছে সেখানে কি বলে, যেখানে তোমার হচ্ছে টেট্রার সৃষ্টি হয়, তারপরে হচ্ছে কায়াজমা, এবং টেট্রাটা তুমি দেখাবা প্যাকাইটিনে, কায়াজমা দেখাবা হচ্ছে ডিপ্লোটিনে, আর ক্রসিং ওভারটা দেখাবা ডায়াকাইনেসিসে। এটা হচ্ছে ছবির মধ্যে। ওকে, তারপর ক্রসিং ওভারটা কোথায় হয়? প্যাকাইটিনে হয়। ক্রোমোমিয়ার কখন দেখা যায়? ল্যাপটোটিনে দেখা যায়, ল্যাপটোটিনে দেখা যায় ক্রোমোমিয়ার। ওকে, তারপরে দেখো হ্যাঁ ঠিক আছে, আচ্ছা একটু উল্টা বলে ফেলছি। ক্রসিং ওভার কখন হয়? প্যাকাইটিনে। আর বিবর্তনের কথা এখানে তো কায়াজমার কথা লেখে নাই আর কি। ওকে, ক্রোমোমিয়ার দেখা যাবে কোথায়? ল্যাপটোটিনে দেখা যায়, ঠিক আছে। তারপর দেখো সেন্ট্রোমিয়ার। মনে রাখতে হবে কি, যে সেন্ট্রোমিয়ারের বিভাজন খেয়াল করো। মাইটোসিসে সেন্ট্রোমিয়ারের বিভাজন কোথায় হয়? আমরা জানি মেটাফেজে হবে, রাইট? আচ্ছা,
আর মায়োসিসে কি হয়, সেন্ট্রোমিয়ারের বিভাজন কোথায় হয় তুমি জানো, মেটাফেজ 2-তে হয়। মেটাফেজ 1-এ হয় না, মেটাফেজ 2-তে হবে। রেপ্লিকেশন যদি বলা হয় তাহলে মাইটোসিসের ক্ষেত্রে রেপ্লিকেশন কোথায় হবে, ইন্টারফেজের এস দশায় হয়ে থাকে। ওকে, আর মায়োসিসে কখন হয়, মায়োসিসে হয় প্রোফেজ 1-এর আগে বা মায়োসিস 1-এর আগে। ইন্টারকাইনেসিসে কিন্তু আমরা কখনো ডিএনএ সিনথেসিস অথবা রেপ্লিকেশন পাবো না। সো মায়োসিস 1-এর পূর্বে বা আগে। আচ্ছা, তারপরে দেখো নিউক্লিয়াস, একটু ভুল হয়েছে এখানে। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম বিভাজন। তুমি জানো মাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজনও হয় একবার, ক্রোমোজোম বিভাজন হবে কয়বার, একবার। আচ্ছা, তারপরে মায়োসিসে কি হয়, নিউক্লিয়াসের বিভাজন হয়ে থাকে 2বার, ক্রোমোজোম বিভাজন হয়ে থাকে একবার। যেহেতু 2বার বিভাজন হয়, এজন্যই আমার আলটিমেটলি কয়টা অপত্য কোষ পাই, 4টা অপত্য কোষ পেয়ে থাকি। 4টা অপত্য কোষ এজন্যই আমরা কিন্তু পেয়ে থাকি, রাইট? ওকে, তারপরে আসলে ম্যান্ডেলের সূত্র কোনটা মেনে চলবে, ম্যান্ডেলের সূত্র মেনে চলে কি আমাদের মায়োসিস। আমরা মাইটোসিসের মাধ্যমে ম্যান্ডেলের সূত্র প্রমাণ করতে পারি না। সংগঠনের ব্যাপারটা কিরকম, যেমন সংগঠনের ব্যাপারটা হচ্ছে মাইটোসিস আমরা সব ধরনের কোষে দেখতে পাই, এটা দেহ কোষে দেখতে পাই, আমরা ডিপ্লয়েড কোষে দেখতে পারি, হ্যাপ্লয়েড কোষে দেখতে পারি। অন্যদিকে মায়োসিসটা কই দেখা যায়, শুধুমাত্র ডিপ্লয়েড কোষে দেখা যায়। ক্লিয়ার? তো আশা করি তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ, তোমরা একদম শেষ পর্যন্ত যারা থাকতে পারছো, শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখছো, আশা করি তোমরা অনেক হেল্প হয়েছে এই ক্লাসের দ্বারা। সো ক্লাসটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা এবং লাইক করে দিবা, শেয়ার করে দিবা, ঠিক আছে? পরবর্তীতে তোমরা কোন ক্লাসের কোন টপিকের উপর ভিডিও চাও, কোন চ্যাপ্টারের উপর ভিডিও চাও, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রোড টু ডিএমসির একাডেমিক অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসায় তোমরা অবশ্যই রোড টু ডিএমসি 2.0 পেজে হচ্ছে মেসেজ দিবা। আর আমি যে তোমাদের জন্য এই যে প্রশ্নের সাজেশনটা রেডি করলাম, এই প্রশ্নের সাজেশন রেডি করার মাধ্যমে চ্যাপ্টারটাকে প্রেজেন্ট করলাম, ভাইয়া আসলে কোন বইটা এখানে ইউজ করছেন, ভাইয়া ইউজ করছেন আমাদেরই মেগা পাবলিকেশনসের এইচএসসি 1 শট বই। এখানে আমরা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিসটাকে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি, যাতে তুমি পরীক্ষার আগে অল্প সময়ের মধ্যে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে পরীক্ষার মধ্যে 100% কমন নিশ্চিত করতে পারো। সো সেখান থেকেই ভাইয়া কিন্তু তোমাদের জন্য অ্যানালাইসিস করছেন। তোমরা পরীক্ষা প্রিপারেশনটাকে অল্প সময়ে গোছাতে মেগা পাবলিকেশনসের বইগুলো জোগাড় করে ফেলতে পারো। সেটার জন্য মেগা পাবলিকেশনস পেজে তুমি মেসেজ দিবা। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।